কেমন আছে স্যার? আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে 48তম বিসিএস স্পেশাল বিসিএস ফর হেলথ ক্যাডার পরীক্ষা পরবর্তী কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের স্ক্রিনের ডান পাশ থেকে জেনেসিস বিসিএস কেয়ারের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডাক্তার আব্দুল্লাহ আলামিন সোহান ভাই। তারপরে আছেন জেনেসিস বিসিএস কেয়ারের বাংলা সাবজেক্টের সম্মানিত মেন্টর আমাদের সবার প্রিয় স্যার এস আলম স্যার। তারপরে আছেন আমাদের প্রিয় মেন্টর গাইনির ইমরান মালিথা স্যার। আরো আছেন আমাদের জেনারেল নলেজ এর জনপ্রিয় মেন্টর ইউসুফ তুরাশ স্যার। তারপরে আমার ঠিক ডান পাশেই অর্থাৎ আপনাদের স্ক্রিনের বাম পাশে আছেন আমাদের ম্যাথের জনপ্রিয় মেন্টর নাজমুল হায়দার স্যার। তারপরে আছেন আমাদের জেনারেল নলেজ ইন্টারন্যাশনাল টপিকের জনপ্রিয় মেন্টর আপনাদের সবার প্রিয় শরীফ আহমেদ স্যার। এবং সবশেষ আপনাদের স্ক্রিনের সবচেয়ে বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় ইংলিশ মেন্টর আমাদের মির্জা সুমন স্যার। তো আমরা সবাই আজকে আসলে একত্রিত হয়েছি আপনাদের সাথে আপনারা জাস্ট যে পরীক্ষাটা দিয়ে বের হয়েছেন সেই কোশ্চেন গুলা সলভ করার জন্য এবং আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা হচ্ছে আজকে সেশনটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা বাংলা পার্টটা সলভ করব এবং সেশনটা পরিচালনা করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের শ্রদ্ধেয় এসালাম স্যারকে। এরপরে প্রস্তুত থাকি ইংরেজি। হ্যাঁ, এরপরে হচ্ছে বাংলার পরে হচ্ছে ইংরেজি সলভ করবেন আমাদের মির্জা সুমন স্যার। থ্যাংক ইউ। আসিফ স্যারকে অনেক অনেক ধন্যবাদ একটি চমৎকার সেশন উপহার দেওয়ার জন্য। আমরা খুব বেশি সময় নিব না, যত যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব শেয়ার করে দিন, আমরা শেয়ার করে দেন পার্সোনাল। কম সময়ের মধ্যে আমরা চেষ্টা এই করব। এটা নিয়ে আসছি আমি। এখনই আমরা আপনাদের প্রশ্নগুলো দেখতে পারবেন আপনারা বোর্ডের দিকে। আমাদের একটু সুমন, সুমন। প্রস্তুতির জন্য আমাদের একটু সময় নিতে হচ্ছে, একটু দেখেন। একটু সব শোনা যায় তো না? আলহামদুলিল্লাহ। এই ব্রাইটনেসে কানেক্টই হচ্ছে না, দেখতে একটু সমস্যা হচ্ছে। আহ, দেখেন, সবার আগে দেখেন আমার কাছে যে সেটটা আছে এটা হলো সেট 1 নাম্বার সেট। বোর্ডটা দেখা যাচ্ছে না তাই না? এটা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক হলে দেখা যেত। দেখো তো লাইট বন্ধ করে দিলে। আচ্ছা, আপনি একটু বোর্ডের সেটটা হাতে নেন, সবাই সেটটা হাতে নেন। হাতে নিয়ে একটু দেখেন অন্তর্ভুক্তিমূলক শব্দটি উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়। হ্যাঁ, আমি করে দিচ্ছি এটা। আমি প্রশ্নটা হাতে নেই, আমি নোটে চলে যাচ্ছি। নোটটা হোয়াইট আনছো কেন? নোটটা অন্য কোনো কালার না পারে না? সবুজ নিয়ে আসো, গ্রিন নিয়ে আসো, নোটটা গ্রিন নিয়ে আসো প্লিজ। নোটটা গ্রিন 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 নিয়ে আসো। নোট নোট গ্রিন নিয়ে আসো। নোট এই যে গ্রিন দাও, দাও ব্যাস। খুব সুন্দর দেখা যাবে দেখতে এটা। সরি, আমরা অন্তর্ভুক্তিমূলক যেটা আসতেছি আমরা, দেখেন অন্তর্ভুক্তিমূলক। ঠিক আছে, সবাই যে যার মতো আপনারা থাকেন। অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক। আপনারা জানেন অক্ষর কয়টা? অক্ষর দুইটা, মনে আছে? একটা বদ্যাক্ষর আর একটা মুক্তাক্ষর। কি কি বলছিলাম আমরা? একটা বদ্যাক্ষর, একটা মুক্তাক্ষর। বদ্যাক্ষরের মুখ বন্ধ হয়ে যাবে, মধ্যাক্ষরে কি হয়ে যাবে? মুখ বন্ধ হয়ে যাবে। এই যে এটার চিহ্নটা এরকম, বদ্যাক্ষর আর মুক্তাক্ষরের চিহ্নটা কিন্তু এরকম। আমরা এটা নিয়ে ক্লাসে কথা বলছিলাম, আপনাদেরকে মনে আছে? অক্ষর শিখেছিলাম, আপনি একটু দেখেন। আমরা সময় বেশি নিব না। অন্তর্ভুক্তিমূলক দেখেন কয়টি অক্ষর। অম, এই যে বদ্যাক্ষর, মুখ বন্ধ হয়ে গেলে বদ্যাক্ষর, মুখ খুলে গেলে মুক্তাক্ষর। অম, তর, ভুক, টি, মু, লক। 1 2 3 4 5 মোট 6টি অক্ষর আছে। তাহলে এখানে অন্তর্ভুক্তিমূলক, এখানে অক্ষর আছে 6টি। ঠিক আছে, উত্তর কি হবে বলেন তো? 6টি হবে। এরপরে আমি বাংলা প্রশ্ন যাচ্ছি, দেখেন এখানে আছে ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগিরের জন্মস্থান কোথায়? এটা একটি বিতর্কিত প্রশ্ন। এটা নিশ্চিত করে বলা যায়নি ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগিরের জন্ম কোথায়, এটা নিশ্চিত করে বলা যায়নি। তবে ধারণা করা হয় কিছু, উনি চট্টগ্রামের আঞ্চলিক শব্দ ব্যবহার করেছিলেন শাহ, এই যে ইউসুফ জুলেখা কাব্যে, সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে তার বাড়ি চট্টগ্রামে আর কি। ঠিক আছে, তাহলে শাহ আমাদের বাকি হলো চট্টগ্রাম। পরের প্রশ্ন আপনারা পাচ্ছেন চট্টগ্রাম। ওকে, শাহ মোহাম্মদ সগিরের বাড়ি চট্টগ্রাম। আমরা নেক্সট পরের প্রশ্ন যাচ্ছি, দেখেন প্রশ্নটা ছিল যে আলোতে কুমুদ ফোটে। কুমুদ হলো পদ্ম ফুলের শিরোনাম। আমরা মোট 17টা প্রশ্ন সব শিরোনাম দিয়েছিলাম আপনাদেরকে, সেটার মধ্যে 2টিই কমন এসেছে আলহামদুলিল্লাহ। একটা এসেছে অর্ণব, হ্যাঁ, আর একটা এই যে দেখেন কুমুদ।
অর্থাৎ যে আলোতে কুমুদ ফোটে তাকে কি বলা হয়? এর উত্তরটা হলো এখানকার যেটা আছে অপশনে খ আছে, খ, এটা বলে কৌমুদি। কৌমুদি। কৌমুদি হলো যে আলোতে পদ্ম ফুল ফোটে, সেই একটা সুন্দর সময়কে কৌমুদি বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আহ ইসমাইল হোসেন সিরাজীকে অবশ্য বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহীকে বলা হয়। প্রশ্নটা আসছে ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজীকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। তার অনল প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়। অনল প্রবাহ, অনল প্রবাহ। এবং এই কাব্যটির জন্য তিনি বাজেয়াপ্ত হন এবং 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। কোন কাব্যটি? এবার ঠিক আছে, ছোট অনল প্রবাহ, প্রবাহ কাব্যটি, এবং তিনি 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আহ আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বাংলা এই পৃষ্ঠায়, বাংলা খুব বেশি প্রশ্ন হয়নি, মোট কয়টা প্রশ্ন হয়েছে? বাংলার 17টা প্রশ্ন হয়েছে। কৌমুদি, অনল প্রভা গেল আমাদের এই পৃষ্ঠায় 4টে প্রশ্ন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটু আসতেছি, পরের পৃষ্ঠায় যাচ্ছি। প্রশ্নটা হলো একটা কবিতা, কোন বানানটি শুদ্ধ? এটা ইংরেজি। এরপরেরটা একটা বিখ্যাত কবিতার লাইন এসেছে, প্রশ্নটা ছিল এরকম: আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোকের মতন সূর্যে রক্ত কাটছে থালার ভাত। কার লেখা? লাইনটা আমার একটু বলি। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোকের মতন ছুটছে রক্ত, কামস কাটছে থালার ভাত। এটি কার? এটি কাজী নজরুল ইসলামের। এটি কাজী নজরুল ইসলাম একটি বিখ্যাত কবিতার লাইন লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, সাম্যবাদী কাব্যের একটি বিখ্যাত কবিতা, সাম্যবাদী কবিতার লাইনটি এটা। ঠিক আছে, এরপরে আসো, পরের প্রশ্নটা কি হচ্ছে? আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি? আফতাব যদি সূর্য হয়, আফতাব শব্দের অর্থ সূর্য। এখানে যে অপশন গুলো আছে, অর্ণব এটা সমুদ্র, রাতুল এটা হলো লাল, জলদি সমুদ্র, একমাত্র এর সাথে মিল আছে অর্ক। তাহলে আফতাব সূর্য আর অর্ক সূর্য। আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটা? অর্ক। আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, তাই না? উত্তর আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন যাচ্ছি আমরা, আর একটু নিচের দিকে যাচ্ছি। মা, এটা বেশ, এটা একটু কঠিন হয়েছে না প্রশ্নটা? কোন শব্দে দৃশ্যর ধ্বনি রয়েছে? হ্যাঁ, কোন শব্দে? কারণ ডক্টররা সাধারণত মেডিকেল পার্ট নিয়ে ব্যস্ত থাকে, এত গভীরে তারা পড়ে না। দৃশ্যর ধ্বনি কিন্তু 25টি। দৃশ্যর ধ্বনি পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকলে দৃশ্যর ধ্বনি হয়। যেমন ধরো এই যে লা, আ আছে আর রস্যু আছে, এই যে পাশাপাশি 2টা স্বরধ্বনি করে লাউ, এটাকে দৃশ্যধ্বনি বলা হয়, যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি, আর যৌগিক স্বরবর্ণ 2টি। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ ক্লাসে, এখন এটা কমন হয়ে গেছে, তাই না? লাউ। নেক্সট আমরা পরে এসে যাচ্ছি। আমরা খুব বেশি সময় নিব না, কারণ কি? কারণ হলো আমরা চাচ্ছি যে আমাদের অন্তত দ্রুততার সাথে সব ছাড়াই যেন দিতে পারেন। লাউ গেল, এরপরে আসো, এটা সবাই পেরেছে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলে হয় ধাতু। ধাতু 2 প্রকার, একটা মৌলিক ধাতু, একটা সাধিত ধাতু। হ্যাঁ, আর একটা হলো যৌগিক বা সংযুক্ত 3 প্রকার। তাহলে ক্রিয়াপদের মূল অংশ হলো ধাতু। আচ্ছা, এরপরে 68 নম্বরের প্রশ্নটা, এখানে 1 নম্বর সেট 68 নম্বর আছে, লাইনটা একটু দেখো ভাইয়া। তিনি কথা বললেন না। তিনি কথা বললেন না। এই বাক্যটার যখন তুমি অস্তিবাচক করবা, তুমি যখন অস্তিবাচক করবা, তাহলে অর্থ কোনো পরিবর্তন থাকবে না। এর মধ্যে এখানে একটাই উত্তর হয়, তিনি চুপ থাকলেন। তিনি চুপ থাকলেন। এইটা আছে ঘ নাম্বারে, এটা আছে ঘ নাম্বারে, তিনি চুপ থাকলেন। ঠিক আছে, এবারে দেখো 70 নম্বরে। 70 নম্বরের প্রশ্নটা হলো প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? কেউ কেউ ডাক্তারখানা দিয়েছে, ডাক্তারখানা হয় না। খানা এটা হলো মিশ্র শব্দ, ডক্টর ইংরেজি শব্দ, খানা ফার্সি শব্দ, এটা হলো মিশ্র শব্দ ডাক্তারখানা। সম্রাট, এই যে সম্রাট, এই সম্রাটটা হলো প্রত্যয় যোগে গঠিত শব্দ। সম উপসর্গ, এই যে রাজ, অ
ট এরকম আর কি, রাত থেকে আর কি সম্রাট শব্দ আসছে। এবারে আমরা যে কথাটা বলতেছিলাম, স্বরার ছন্দকে কি বলে? বাংলা কবিতার ছন্দ তিনটি: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আমরা ক্লাসে খুব সুন্দর করে দেখেছিলাম যে স্বরবৃত্তটা হলো স্বরার ছন্দ, বাংলার একমাত্র নিজস্ব ছন্দ হলো স্বরবৃত্ত। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, এই সবগুলো সব নতুন নতুন পায়রা গুলো, এটা সব স্বরবৃত্ত ছন্দের। ঠিক আছে, যারা ক্লাসগুলো করেছে আলহামদুলিল্লাহ তারা এই প্রশ্নগুলো কমন পেয়েছে। নেক্সট, ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? ফরুক আহমেদের বিখ্যাত কাব্য সাত সাগরের মাঝি, এটি 1954 সালে প্রকাশিত হয় আলহামদুলিল্লাহ। সরি, এটি 1944 সালে, এটি 1944 সালে প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ এটি। এটা আমাদের শীতেও আছে, লহরী বাংলা তো এই ফরুক আহমেদের এটা রয়েছে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড। প্রশ্নটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? মোট 13টি খণ্ড। প্রথম হলো জন্মখণ্ড, এবার তাম্বুল খণ্ড, দান খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড। এখানে কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করছে, রাধা কিভাবে জন্মগ্রহণ করেছে, এটা জন্মখণ্ড। ঠিক আছে, জন্মখণ্ড। এবার নেক্সট দেখো, বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাখ্যানের কোন অংশে? অব্যয়ীভাব শব্দগুলো তুমি দেখলে বুঝতে পারবা। অব্যয়ীভাবকে আ, প্রতি, উপ, উপ, অনু, উত, নি, যথা, এগুলো সব অব্যয়ীভাব। আবার অন্যদিকে এগুলো সব উপসর্গ, সুতরাং এগুলো উপসর্গের সাথে মিল আছে। উত্তরটা দেখো, আবারও দেখো, বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাখ্যানের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায়? সন্ধি, উপসর্গ, কারক, প্রত্যয়। নিঃসন্দেহে এটা উপসর্গের সঙ্গে। উত্তর হলো খ নাম্বার, উপসর্গ। নেক্সট, কোন বানানটি প্রমিত? এটা একটু লিখে দিতে হবে, নাহলে হবে না। পশ্চাৎ পদ হবে না, পশ্চাৎ ভূমিও হবে না, পশ্চাৎবর্তী এটাও ঠিক হতো যদি রস্বীকার হতো। মূল উত্তরটা হলো পশ শয়চাকার পশ্চাৎ গামী। পশ্চাৎ দিকে যারা গমন করে পিছনের দিকে, এইটাকে পশ্চাৎগামী বলা হয়। কোশ্চেন বোর্ডে তো দেখাতে যাচ্ছি, কিন্তু সেটা দেখা যায় না। এটা খুব, এই যে কোনোভাবে এটা দেখা যায় না। যদি এটা ডিসপ্লেটা করা হতো, ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করলে তাহলে এটা দেখা যেত। যদি ওদেরকে বলো পরের প্রশ্নগুলো যেন ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের উপর করে, তাহলে দেখা যাবে। হোয়াইটের উপর আমি দেখাতে যাচ্ছিলাম পশ্চাৎবর্তী, আমি তো ওইটা দেখানোর আচ্ছা, নেক্সট পরেরটা যাচ্ছি। আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলার সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, কোনটি বিশেষণ? কোনটি বিশেষণ? কোনটি বিশেষণ? যেহেতু ওখানে বেশি আলো পড়ার কারণে প্রশ্ন দেখাচ্ছে না, এই জন্য আমি সব করে দিলাম সৎ। বিশেষণ কোনটি? সৎ, সৎ। কারণ হলো পরেরগুলো সব একতা বিশেষ্য, দর্শন, এগুলো ভাববাচক, জনতা বিশেষ্য। এই তো আশা করি বাংলা প্রশ্ন সবার কমন হয়েছে, কমন পড়েছে, পরীক্ষা ভালো হয়েছে। আবার আমাদের ভাইবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আমি এরপরে আহ্বান জানাচ্ছি আমাদের ইংরেজি স্যার মির্জালাল সুমন স্যারকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভে আছে কুইকলি বন্ধ করলাম। ক্ষতি নাই। আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। তো আমরা আপনাদেরকে প্রশ্নগুলো যাতে দেখানো যায়
ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, আপনারা প্রশ্নগুলো দেখে দেখে সাইড বাই সাইড উত্তরগুলো দেখতে পাবেন। এই যে যেমনটা আসলে আমরা চেয়েছিলাম। এক্সট্রিমলি সরি, বাংলাটা ওইভাবে আমাদের দেখানো সম্ভব হয়নি। তা এখন আশা করি আর আপনাদের দেখতে কোনো মানে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সো ইংরেজি কোশ্চেন গুলো যদিও আপনাদের একটু এলোমেলো করেছিল, দুটো করে কোশ্চেন দেন আদার্স কোশ্চেন, দুটো করে কোশ্চেন, তারপর আরেকটা টপিক ছিল। তো আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমি উত্তরে চলে যাচ্ছি, খুব বেশি ব্যাখ্যায় যাব না। হ্যাঁ, কারণ অনেক অনেক ডক্টরস আছেন এখানে যারা বলতেছেন যে শুধু উত্তরটা বলে দিলেই বেটার হয়, এখানে আমাদের আর ক্লাস করাইতে হবে না। তো দেখেন আমাদের একটা কোয়েশ্চেন ছিল প্যাসিভ ফর্ম অফ হু ডিড দ্য ওয়ার্ক। তো আমরা জানি হু থাকলে কি হয়, বাই হোম হয়। তাহলে বাই হোম দিয়ে অপশন যেই দুটো নাই, দুটোতে বাই হোম আছে, বাকিগুলোতে নাই। যে দুটো নাই এই দুটো আমরা কেটে দিলাম। আর আমরা জানি হু থাকলে বাই হোম হয়, এরপরে অক্সিলারি ভার্বটা সামনে আসতে হবে। সো ডেফিনেটলি সি হলো আমাদের কারেক্ট আনসার। ওকে, এ নিতে পারছি না। এবার আসেন, 2 নং প্রশ্ন ছিল লর্ড অফ দ্য ফ্লাইজ। লর্ড অফ দ্য ফ্লাইজ এর লেখক কে? ঠিক আছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। উইলিয়াম গোল্ডিং। হ্যাঁ, উইলিয়াম গোল্ডিং হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইজ এর লেখক। এরপরে 3 নং প্রশ্ন ছিল হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং। তা আমাদের জানা আছে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়। সো হি অনুযায়ী ভার্ব আসতেছে ইজ। আর যেহেতু এখানে স্ট্যান্ডিং আছে, ক্যান লেখা যাবে না, উইল লেখা যাবে না। ওকে, 4 নম্বর প্রশ্ন যদি চলে আসি আমরা, দেখেন খুব কমন একটা কোয়েশ্চেন। এই ফ্রেজটা চাকরির লাইফে মনে হয় মিনিমাম 50 বার আসছে। টেক সামওয়ান টু টাস্ক। হ্যাঁ, টেক টু টাস্ক মানে হচ্ছে কাউকে বকা ঝকা দেয়া, কোনো কাজ দেয়া না কিন্তু। হ্যাঁ, বকা ঝকা দেয়া, তিরস্কার করা। এ দেখেন টু রিবিউক সামওয়ান মানে কাউকে বকা ঝকা দেয়া বা কাউকে তিরস্কার করার অপর নামই হচ্ছে টু টেক সামওয়ান টু টাস্ক। আমরা যদি 5 নং প্রশ্নে চলে আসি, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই যে দেখেন কারেক্ট স্পেলিং ছিল এই জায়গাটাতে। তো আমরা সবাই জানি ভার্ব হচ্ছে রিপিট, রিপিট হচ্ছে ভার্ব। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রিপিট লিখতে গেলে ই এ টি থাকে। হ্যাঁ, আমরা যখন এটাকে নাউন বানায় ফেলি তখন এটা হয়ে যাচ্ছে এরকম। আমি ক্লাসেও বলেছিলাম, অনেকবার বলেছি এই কথাটা, আই হোপ কেউ ভুলেন নাই। হ্যাঁ, এক্ষেত্রে যেটা হয় দেখেন এটা সাইলেন্ট হয়ে যায়, TITION, রিপিটিশন। ওকে, সো অপশন সি হলো আমাদের কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে আশা করি। হ্যাঁ, ইংরেজি অংশটা বলতে পারেন যে খালি সহজ না, ব্যাপক সহজ হয়ে গেছে আর কি। কোয়েশ্চেন নাম্বার 6-এ যদি আমরা চলে আসি, তাহলে দেখেন ড্যাশ ইজ আ গ্রেট ডিড, সরি, ড্যাশ আদার্স ইজ আ গ্রেট ডিড। এখন আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারছি, দেয়া আছে দেখেন ভার্ব, আদার্স যদি সাবজেক্ট হতো তাহলে ইজ আসতো না, আর আসতো। তার মানে আমার এই জায়গাটাতে সাবজেক্ট নিতে হবে। আর সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাউন প্রোনাউন ছাড়া জিরান্ড এবং ইনফিনিটিভের আছে। এখানে যেহেতু কোনো জিরান্ড নাই, ইনফিনিটিভ দেয়া আছে। সো টু হেল্প আদার্স, অপরদেরকে বা অন্যকে সাহায্য করাটা হলো একটা গ্রেট ডিড বা মহান কাজ। ওকে, পারবো আমরা ইনশাল্লাহ। এবার আসেন স্পেকটেকুলার। স্পেকটেকুলার মানে হচ্ছে দর্শনীয়। ঠিক আছে, স্পেকটেকুলার মানে হচ্ছে দর্শনীয়। এইটা সমার্থক হচ্ছে ব্রেথ টেকিং, যে জিনিসটা আপনার মনে হয় যে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, উত্তেজনাকর। তা ব্রেথ টেকিং মানেই তো বাবা হ্যাঁ দর্শনীয়, তাই না? এই যে দেখেন চলে আসছে ব্রেথ টেকিং। এবার আমরা যদি 8 নং প্রশ্নে চলে যাই, এইখানে এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ছিল, অনেক হয়তো ওইভাবে খেয়াল করতে পারেন নাই। দেখেন দিস বুকস, এই বইগুলো ড্যাশ মি। এখানে দেয়া আছে দেখেন বিলংস, বিলং, আর বিলংস। কিছু ভার্ব আছে যেগুলোকে আপনি চাইলেও কায়ামাত সে কায়ামাত তাক ট্রাই করবেন, মাগার প্যাসিভ হবে না। প্যাসিভ হবে না এরকম কিছু ভার্ব আছে। হ্যাঁ, নো প্যাসিভ, যে ভার্বগুলোর প্যাসিভ হয় না। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার রিকোয়ার, এর মধ্যে একটা হচ্ছে বিলং, এগুলোর প্যাসিভ হয় না। ঠিক আছে, আরো বেশ কিছু ভার্ব আছে, আমি লিখলাম না। আর যেহেতু বুকস আছে, সো বিলংস হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটাকে প্যাসিভ ভয়েসে নেওয়াই যাচ্ছে না, বিলংস বাই হচ্ছেই না। সো দ্য রাইট অপশন ইজ বি, দিস বুকস বিলং টু মি, মানে বইগুলো আমার, আমি এই বইয়ের মালিক। 9 নাম্বার, এটা আমার মনে আছে, আমি আপনাদেরকে ক্লাসে একটা লিস্ট লিখে দিয়েছিলাম যেই ভার্বগুলোর পরে কখনোই প্রেপোজিশন বসে না।
আমাদের প্রেপোজিশনের ক্লাসে লিস্ট লিখে দেওয়া হয়েছিল, হুবহু সেই সেন্টেন্সটা দেয়া আছে এখানে, যেই ভার্বগুলোর পরে প্রেপোজিশন বসে না। এর মধ্যে রিজেম্বল হলো একটা, হ্যাঁ, এই যে এরকম আপনি পাবেন, দেখেন এন্টার, সাধারণভাবে এন্টারের পরে প্রেপোজিশন বসে না, রিজেম্বলের পরে প্রেপোজিশন বসে না। ওকে, আনসার শব্দটা যদি ভার্ব হয় প্রেপোজিশন বসে না, নাউন হলে এরপরে টু বসে। হ্যাঁ, এখন যেই প্রশ্নটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইংরেজির কোয়েশ্চেন না, হ্যাঁ, এটা আপনার মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেন আর কি, যে নিচের কোন বানানটা অশুদ্ধ। ঠিক আছে, সবগুলোই শুদ্ধ ছিল, ঝামেলাটা করছে গিয়ে আমাদের এই যে দেখেন এখানে গ্যাস্ট্রিক্স দেয়া আছে আর কি, এই যে আরটা আছে না বাবা, এই আরটা এইখানে চলে আসবে। সো সবগুলোই ঠিক ছিল, গিট্টুটা লাগছে আমাদের সিতে, অশুদ্ধ বানানটাকে, হ্যাঁ, শুদ্ধগুলো আমরা টিক দিলাম আর কি, অশুদ্ধ হচ্ছে সি, তাহলে এখানে আর টিক দেওয়ার দরকার নাই, তাহলে আবার রোমান্টিক হয়ে যাবে না। এই যে ডান। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11। হ্যাঁ, এটা বাচ্চারাও পারে, আমরা তো মাশাআল্লাহ বড় মানুষ। যে প্রশ্নটা আসছিল দেখেন, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু অর ডাই, দেখেন এখানে ছিল ইউ ডু অর ইউ ডাই। এই যে ইউ ইউ এগুলো উজ্জ ছিল, তা আমরা জানি ফ্যান বয়েজ, আপনাদেরকে ক্লাসেও পড়ানো হয়েছে যে ফ্যান বয়েজ, ফর অ্যান্ড নর বাট অর, এই যে ও ফর অর, ইয়েট, এলস এবং সো দ্বারা যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যায়। 12 নাম্বার, শি ওয়ার্কস হার্ড। হ্যাঁ, এখানে আন্ডারলাইনটা আসে নাই, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আপনার আমার আমাদের জানা আছে যে আমরা যখন ভার্বকে কখন, কোথায় অথবা কিভাবে দিয়ে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা একটা অ্যাডভার্ব পেয়ে যাব। সো আপনি যখন বলতেছেন যে সে কাজ করে, খুব ভালো কথা, তাই সে কিভাবে কাজ করে, হার্ড, কঠোরভাবে কাজ করে। সো আনসার ইজ অ্যাডভার্ব। জন কিটস, এখানে বলতেছে যে নিচে অনেকগুলো সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কে কোনটা লিখছে, ঠিক আছে। তো জন কিটসের লেখা হচ্ছে ওড অন আ গ্রেসিয়ান আর্ন। এই গ্রেসিয়ান শব্দটা মূলত গ্রিক বোঝায়, হ্যাঁ, গ্রিক। আচ্ছা, 14 নং প্রশ্নে চলে আসছি আমরা। আপনারা তাড়াহুড়া করতে বলছেন, আমরা একটু তাড়াহুড়াই করছি আর কি। স্যার এখন আর ব্যাখ্যা করেন না, খালি উত্তর বলেন, আসেন আমরা উত্তরেই বলতেছি, দক্ষিণে আর যাইতেছি না। হ্যাঁ, ঠিক হয় না কেন এটা? ওকে, দেখেন আই লাভ রিডিং বুকস অ্যান্ড, তো আমাদের জানা আছে এটাকে প্যারালালিজম বলা হয়। প্যারালালিজমের বিষয়টা হচ্ছে অ্যান্ড, বাট, অ্যান্ড, বাট, অর, দেন, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এদের আগে যা হয় এদের ইমিডিয়েট পরে সেই লেভেলের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বসে। সো দেখেন আই লাভ রিডিং বুকস, এই যে জিরান্ড চলে আসছে, তাহলে অ্যান্ড এর পরেও আমার কি লাগবে, জিরান্ড লাগবে। তাহলে এটা কি হচ্ছে, আই লাভ রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল, আমি বই পড়তে ভালোবাসি এবং ফুটবল খেলতেও ভালোবাসি বা পছন্দ করি। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15, she succeeded dash her good work, বড় হয় না কে, she succeeded dash her good work। এই যে দেখেন এইখানে একটা গ্যাপ দেয়া আছে, বিকজ, সিন্স, অ্যাজ এবং বিকজ অফ। তো আমরা জানি বিকজ প্লাস ক্লজ বসে, সিন্স প্লাস ক্লজ বসে, অ্যাজ প্লাস ক্লজ বসে, বিকজ অফ প্লাস ফ্রেজ বসে। হ্যাঁ, এই যে তিনটা তীর চিহ্ন দেয়া যে তিনটা দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় ক্লজ মার্কার। হ্যাঁ, এরা সবসময় ক্লজের সামনে বসে। আর বিকজ অফ এরপরে ফ্রেজ বসে, দেখেন হার গুড ওয়ার্ক, এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নাই, সো এটা একটা ফ্রেজ, আর ফ্রেজের সামনে আমরা 100% বিকজ অফ দিব। তাহলে আসেন আমরা চলে আসি 16 নং প্রশ্ন। চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ কি, ইংলিশ নভেলিস্ট। হ্যাঁ, আমরা এটাকে একটু সাইজ করি, বড় করে দিই, এই যে হয়ে গেছে। তাহলে চার্লস ডিকেন্স কি ছিল, তিনি একজন ইংরেজি নভেলিস্ট ছিল, হ্যাঁ, উপন্যাসিক ছিল। কোয়েশ্চেন নাম্বার 17, ডু ইউ নো দ্য সলিউশন, ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম। এটা আমাদের মোটামুটি সবার জানা আছে, সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টু লিখতে হয়।
সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টু লিখতে হয়। 17 নং, তাই না? এইবার আসেন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস আপনারা সবাই পড়ছেন, তাই না? যিনি শয়তানের কাছে তার আত্মা বিক্রি করে দেন জ্ঞান এবং ক্ষমতার জন্য। এটা ছিল একটা ট্র্যাজেডি। হ্যাঁ, এটা ছিল একটা ট্র্যাজেডি। চলে আসেন আমরা 19 নাম্বার প্রশ্নে চলে আসি। প্যারাডাইজ লস্ট, এইটা জানি না এরকম পাবলিক খুঁজে পাওয়া খুব দুষ্কর আর কি। আমার বিশ্বাস এটা সবার হয়ে গেছে। প্যারাডাইজ লস্ট লিখছে কে? আবার জিগায় জন মিল্টন। ঠিক আছে, চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 20, 20 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 20 নাম্বার প্রশ্ন আসছিল ফ্রেঞ্চ লিভ। এই ফ্রেঞ্চ লিভ মানে কি? হ্যাঁ, ফ্রেঞ্চ লিভ হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে আপনি ছুটি নিয়ে নিছেন কিন্তু কোনো পারমিশন নেন নাই, মনে চাইছে ছুটি নিয়ে নিছেন, লিভ উইদাউট পারমিশন। হ্যাঁ, এর মানে হচ্ছে ফ্রেঞ্চ লিভ। আমার 20টা কোশ্চেন হয়ে গেছে, কিন্তু ওই যে একটা ইংরেজি কোশ্চেন কোন বানানটি অশুদ্ধ, এটা মূলত মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনটা আমরা এনেছিলাম বলে আপনার একটা কোশ্চেন একটু এক্সট্রা দেখতে পাচ্ছেন আর কি। দেখেন 21 নাম্বার যে প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা আমরা একটু চুজ করি। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়ার হ্যাভ ইউ বার্ন, হোয়ার আর ইউ বার্ন, হোয়ার আর ইউ বার্ন। আচ্ছা, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? এখানে একটা বিষয় মাথা রাখতে হবে। আমার মন চাইছে আর আমি মায়ের পেটের থেকে লাফ দিয়ে বাইরে হয়ে আসছি, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, মৃত্যুটা আপনি চাইলে নিজে নিজে মৃত্যুবরণ করতে পারেন, এটা অ্যাক্টিভ ভয়েস হতে পারে, কিন্তু জন্ম সবসময় প্যাসিভ ভয়েস। আমি চাইলে জন্মগ্রহণ করতে পারি না, জন্ম নেওয়াটা প্যাসিভ ভয়েস। আর আমাকে যদি বলা হয় যে তুমি কোথায় জন্মগ্রহণ করছো, যেহেতু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে সবসময় আমাদেরকে বিভার্ব নিতে হয়। সো এখানে আমরা হ্যাভ নিতে পারতেছি না। আর প্যাসিভ ভয়েস হলে দেখেন, হোয়ার আর ইউ বর্ন যদি হয় তুমি কোথায় জন্মগ্রহণ করছো, এটা তো ভাই আমি তো জন্ম করে নিয়ে ফেলছি, এখন তো আর না, এটা অ্যাক্টিভ হয়ে যায়। সো কারেক্ট আনসার হচ্ছে হোয়ার ওয়ার ইউ বর্ন। এই ছিল আমাদের ইংরেজি অংশের 20টা আর একটা এক্সট্রা ভাবে কোয়েশ্চেন নিয়ে আমাদের টোটাল 21টা প্রশ্নের সমাধান। এখন আমাদের সাথে সাধারণ জ্ঞান, না সাধারণ জ্ঞানের অংশটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আচ্ছা আপনারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছেন, 48তম স্পেশাল বিসিএস। তো আমরা এখন সাধারণ জ্ঞান অংশ, বাংলাদেশ বিষয়াবলী অংশটা আমরা দেখব। ও আন্তর্জাতিক আগে দিচ্ছেন, মানে বাংলাদেশ হয় না এখনো, তাহলে আন্তর্জাতিক আগে হোক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আন্তর্জাতিক বিষয়াবলীটা হবে, তারপরে বাংলাদেশ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির যে কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে সলভটা আমরা দেখে নিব। ওকে, তাহলে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি কোশ্চেন গুলো সলভ আমরা একটু দেখে নিই। এখানে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ চলমান ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। তো এখানে 1918 সালের 11 নভেম্বর একটা চুক্তি হয়, যে চুক্তির নাম ছিল হচ্ছে আর্মিনিস্টস চুক্তি। সেই চুক্তির মাধ্যমেই মূলত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। কিন্তু এখানে আর্মিনিস্টস চুক্তিটা নাই। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা দেখলাম জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার জন্য মিত্র বাহিনী যে চুক্তি করে, সেই চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালের 28 জুন। তাহলে এখানে যে সকল অপশন আছে সেই অপশনের ভিত্তিতে রাইট অ্যান্সার হচ্ছে ভার্সাই চুক্তি, যেটা হচ্ছে গ নম্বরে ভার্সাই চুক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে, এটা হচ্ছে না তো। ওকে, তাহলে এখানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ভার্সাই চুক্তি। এরপরে পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে কমনওয়েলথ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত। তো আমরা জানি কমনওয়েলথ নামে দুইটা সংগঠন আছে, একটা হচ্ছে কমনওয়েলথ, শুধু কমনওয়েলথ অফ নেশনস, সেটা হচ্ছে মূলত যারা ইংরেজ শাসন থেকে হচ্ছে স্বাধীনতা পাইছে সেই সকল রাষ্ট্রগুলো। আর একটা হচ্ছে সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেগুলো স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে। তো এখানে মূলত কমনওয়েলথ বলছে, কমনওয়েলথ বলতে এখানে বোঝাচ্ছে
যে ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। পরবর্তীতে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? আমরা জানি যে ভারতে আসার জলপথ মূলত আবিষ্কার করছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। তিনি হচ্ছে 1498 সালে। আর কলম্বাস সে হচ্ছে মূলত আমেরিকা আবিষ্কার করছিল, যেটা হচ্ছে 1492 সালে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মূলত ভাস্কো ডা গামা, সে হচ্ছে ভারতে আসার জলপথ আবিষ্কার করছে। এরপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? আমরা জানি যে কিছুদিন আগে আইএইএ নামে একটা হচ্ছে সংস্থা আছে, তারা একটা রিপোর্ট প্রদান করে যে ইরান যে আন্তর্জাতিক যে আইন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের ক্ষেত্রে সেই আইন হচ্ছে লঙ্ঘন করছে। এরকম রিপোর্ট দেওয়ার কয়েকদিনের মাথায় আমরা দেখতে পাই যে ইসরায়েল এবং ইরানের মাঝে একটা সংকটময় মুহূর্ত বিরাজ করে, এবং সেটা থেকেই মূলত ইসরায়েল ইরানে আক্রমণ করে, এবং আক্রমণের প্রধান উদ্দেশ্য খেয়াল করে দেখেন, যারা পরমাণু বিজ্ঞানী ছিল তাদেরকে তারা আক্রমণ করে হত্যা করছে। তাহলে এখানে মূলত যে সংঘাতের প্রধান যে কারণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারমাণবিক শক্তি, যাতে করে ইরান পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে। এই কারণে মূলত ইসরায়েল হচ্ছে ইরানে আক্রমণ করছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার, পারমাণবিক শক্তি। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? আমরা জানি যে জাতিসংঘের মোট সদস্য হচ্ছে এখন বর্তমানে 193, এবং সেই 193তম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 193। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? আমরা জানি জাতিসংঘ এটা প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। এই জন্য খেয়াল করে দেখেন প্রতি বছর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 24শে অক্টোবর 1945। আমরা জানি 1917 সালে রাশিয়াতে রুশ বিপ্লব সংগঠিত হয়। যেহেতু এই রুশ বিপ্লব এটা অক্টোবর মাসে সংগঠিত হয়েছিল, এই জন্য এটা নাম ছিল হচ্ছে অক্টোবর বিপ্লব। এবং এই রুশ বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পাই যে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই জন্য এই রুশ বিপ্লবকে বলা হতো সমাজতান্ত্রিক বিপ্লব। তো এই রুশ বিপ্লবের অনেকগুলো নাম ছিল, রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। তো এখানে মূলত কোশ্চেনটা হয়েছে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব, একই কথা। সেই অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব মূলত রাশিয়াতে সংগঠিত হচ্ছে 1917 সালে। রাইট অ্যান্সার হচ্ছে ক, 1917। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা জানি যে ধরিত্রী দিবস, এই দিবসগুলো হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে মূলত। তো এখানে দেখেন শুধুমাত্র একটাই অপশন আছে কাছাকাছি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। ঠিক আছে। এরপরে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প, যেটা আমরা জানি 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রহণ করে। এবং শি জিনপিং এই ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি, যেটাকে পরবর্তীতে নাম দেয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেখানে মূলত দুইটা উপাদান ছিল, মেরিটাইম সিল্ক রোড আর একটা হচ্ছে ইকোনমিক বেল্ট। তো এখানে এই যে দুইটা উপাদান, সেটা মূলত হচ্ছে তিনটা মহাদেশকে কেন্দ্র করে। আমরা জানি সেই তিনটা মহাদেশ হচ্ছে মূলত ইউরোপ, এরপর হচ্ছে এশিয়া, আর হচ্ছে আফ্রিকা। খেয়াল করে দেখেন এখানে হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, শেষ নাম্বার যেটা ঘ নাম্বার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? খেয়াল করেন এখানে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে কংগ্রেস, আর এই কংগ্রেস হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এরপরে হচ্ছে ভারতে রাজ্যসভা আর হচ্ছে বিধানসভা, যেটা রাজ্যসভা আর হচ্ছে লোকসভা। এরপরে হচ্ছে যুক্তরাজ্য হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স। তার মানে এখানে প্রত্যেকটা রাষ্ট্রের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। রাইট অ্যান্সার হচ্ছে সব কয়টি। এরপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, কিন্তু মূল যে আইনসভা তার নাম হচ্ছে আমরা বললাম কংগ্রেস, যেটা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভা। তাহলে আমরা দেখতে হচ্ছে পার্লামেন্টের নাম হচ্ছে মূলত কংগ্রেস, আর কংগ্রেসের উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, এই জন্য সিনেট আমরা দিতে পারবো না, এখানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কংগ্রেস। এরপর হচ্ছে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এরিয়া, এই চুক্তিটা আমরা জানি স্বাক্ষরিত হচ্ছে সার্কের উদ্যোগে মূলত। সেটা স্বাক্ষরিত হয় হচ্ছে 2004 সালে, আর এটা কার্যকর হয়, ইফেক্টিভ হয় 2006 সালে। তো এখানে হচ্ছে মূলত চাইছে সম্পাদিত, সেটা হচ্ছে 2004 সাল। রাইট অ্যান্সার।
কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? আমরা জানি যে হচ্ছে বিশ্ব ব্যাংক, এটা হচ্ছে উন্নয়ন কার্যক্রমে ঋণ সহযোগিতা প্রদান করে পুরা বিশ্বব্যাপী। এরপর হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক, এটা হচ্ছে এশিয়ার রাষ্ট্রগুলোর উন্নয়নের ক্ষেত্রে ঋণ সহযোগিতা প্রদান করে। আর ইউরোপিয়ান ইউনিয়ন, এটা মূলত হচ্ছে ইউরোপ কেন্দ্রিক, ইউরোপের রাষ্ট্রগুলোর সহযোগিতার ক্ষেত্রে তারা ঋণ প্রদান করে, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা ডোনার হিসেবে অন্যান্য অঞ্চলেও প্রদান করে। তো এখানে রাইট আনসার হচ্ছে উপরে সব কয়টি। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহযোগিতা প্রদানকারী সংস্থা? সেটা হচ্ছে উপরের সবগুলো। এশীয় দেশসমূহের মধ্যে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র কোনটি? এটা নিয়ে আপনাদের যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করলে কনফিউশন দেখা দেয়। কোন কোন রিপোর্টে এখানে আছে সিঙ্গাপুর, আবার কোন কোন রিপোর্টে এখানে আছে হচ্ছে জাপান। তবে তুলনামূলক বিশ্লেষণ করলে দুইটা দিক থেকেই সবচেয়ে আগায় রাখতে হবে যে দেশকে, সেটা হচ্ছে জাপান। তো খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে রাইট আনসার হচ্ছে জাপান। যদিও আমি বললাম এটা নিয়ে কিছুটা কনফিউশন আছে আপনাদের, যে হচ্ছে রিপোর্টগুলো সমসাময়িক, সেই রিপোর্ট কিছু রিপোর্টে আমরা সিঙ্গাপুর দেখতে পাচ্ছি, কিছু রিপোর্টে জাপান, বাট অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে মূলত এখানে ধরছে মূলত জাপানকে। তাহলে গ হচ্ছে জাপান। যদি এখানে হচ্ছে ডাটাটা উল্লেখ করে দিত যে হচ্ছে বিশ্ব ব্যাংকের মতে কোনটা, বা হচ্ছে ইউএনডিপির মতে কোনটা, এরকম উল্লেখ করে দিলে তাহলে আর এখানে দ্বন্দ্বটা থাকতো না। এরপর হচ্ছে আন্তর্জাতিক ওজোন দিবস, এটা হচ্ছে কবে পালিত হয়? আমরা জানি 1987 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। সেই 1987 সালের 16ই সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় বিশ্বের যে ওজোন স্তর, সেই ওজোন স্তরের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে। এই জন্য বিশ্ব নেতৃবৃন্দ তারা চিন্তা করলো যে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে। এই জন্য সেই 1927 সালের 16ই সেপ্টেম্বর ওই দিনটাকে প্রতি বছর ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। সেই ওজোন দিবস বা ওজোন স্তর সুরক্ষা দিবস খেয়াল করে দেখেন, সেটা পালিত হচ্ছে মূলত হচ্ছে 16ই সেপ্টেম্বর, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ঘ। কে প্রথম গ্লোবাল ভিলেজ এই ধারণাটা প্রদান করেন? আপনারা এটা সবাই জানেন, সেটা হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি মূলত হচ্ছে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণা প্রদান করেন। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট হয়? আমরা জানি 2010 সালে আরব বসন্ত শুরু হয়, আরব স্প্রিং, আরব গণজাগরণ। এর ফলে আমরা দেখতে পেলাম যে 2011 সালে সিরিয়াতে গণতন্ত্রের দাবিতে তারা হচ্ছে মূলত আন্দোলন শুরু করে। তো সেখানে আমরা দেখলাম যে 2011 থেকে সিরিয়াতে একটা যুদ্ধ তৈরি হয়ে যায়, গৃহযুদ্ধ। সেই গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান ছিল, এই যে 2025-এ এসে সমাপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো 2024-এ এসে। তো খেয়াল করে দেখেন, এই যে দীর্ঘ সময় ধরে সিরিয়াতে যে গৃহযুদ্ধ চলমান ছিল, এর ফলে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণ সিরিয়ান জনগণ তারা ইউরোপের রাষ্ট্রগুলোতে চলে যায়। স্পেশালি এখানে প্রথমে ছিল হচ্ছে তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্য সহ আরো অনেক রাষ্ট্র। তো ফলে আমরা দেখতে পাই ইউরোপ জুড়ে এটার কারণে, সিরীয় গৃহযুদ্ধের কারণে অভিবাসন সংকট শুরু হয়। এবং এই অভিবাসন সংকট যখন যুক্তরাজ্যের চরম আকার ধারণ করে, তখন আমরা দেখলাম যে যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হয়েছে যে তারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হচ্ছে বের হয়ে যাবে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ব্রেক্সিট। এই যে ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল হচ্ছে অভিবাসন সংকট। এবং সেই অভিবাসন সংকট মূলত ইউরোপে শুরু হয়েছিল কোন যুদ্ধকে কেন্দ্র করে? সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে সিরিয়া। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থাৎ যেটা হচ্ছে এসডিজি অর্জনের নিচের কোনটি গুরুত্ব সবচাইতে বেশি? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এসডিজি, সেই এসডিজি 5 নম্বর লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমতা বিধান 5 নম্বর লক্ষ্যে। আর 17 নম্বর লক্ষ্যে বলা হচ্ছে বৈশ্বিক অংশীদারিত্ব উন্নয়নের জন্য। এছাড়া আমরা দেখতে পাই যে এই এসডিজির যে লক্ষ্যগুলো, সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি বা আরো সামাজিক যে সক্ষমতা অর্জনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সক্ষমতা তৈরিটাও ধরতে পারি। তাহলে এখানে তিনটার কথাই বলা হচ্ছে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে সব কয়টি। টেকসই উন্নয়নে অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? সেগুলো হচ্ছে এখানে সবগুলোই চলে আসবে রাইট অ্যান্সার। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে? আমরা জানি যে জাতিসংঘের কোন সংস্থা মূলত শরণার্থী নিয়ে কাজ করে, রোহিঙ্গারা তো শরণার্থী, শরণার্থী নিয়ে কাজ করে কোন সংস্থা? সেটা হচ্ছে ইউএনএইচসিআর। তো মূলত এই ইউএনএইচসিআরই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং মায়ানমারের মাঝে রোহিঙ্গা সমস্যা মধ্যস্থতা করছে। এবং দেখেন, বাংলাদেশ 2017 সালে যে হচ্ছে শরণার্থী প্রত্যাবাসন চুক্তি করছে, সেই শরণার্থী প্রত্যাবাসন চুক্তিতে বাংলাদেশ থেকে মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে, এবং সে বিষয়টাও তদারকি করবে হচ্ছে কোন সংস্থা? ইউএনএইচসিআর। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইউএনএইচসিআর, গ নাম্বার। ওকে, এর মধ্য দিয়ে আপনাদের আন্তর্জাতিক বিষয়বলী কোশ্চেন সলভ শেষ। এবার আপনাদের
কোশ্চেন সলভ করবেন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর শিক্ষক। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা একটা বাংলাদেশ আছে, আমি মুখে বলে দিচ্ছি ওটা। টং টং ওইটা না, টং আন্দোলন ওটা। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, টং আন্দোলনটা কত নম্বর? রেডি আছে? আসসালামু আলাইকুম। যে আমরা এখন বাংলাদেশ বিষয় বলে ই করবো। এর আগে একটি কোশ্চেন মূলত গিয়েছে, সেটা হলো আন্তর্জাতিকের ভিতরে ঢুকে গেছিল টঙ্ক আন্দোলন। টঙ্ক আন্দোলন এটা আপনার যেখানে আছে, এটা কৃষক বিদ্রোহ হবে, কৃষক, ঠিক আছে? টংটা হবে কৃষক। তো ওই টংটা কৃষকের পরে এখান থেকে বাকিগুলো আমরা দেখবো যে কোনটা কি আছে। দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম কখন প্রেসিডেন্ট পদ্ধতি সরকার হয়, এটা ট্রিকি কোশ্চেন। অ্যান্সার হবে 1971। বাংলাদেশের মুজিবনগর সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার মুজিবনগর, এই মুজিবনগর সরকার অ্যান্সার হবে। আর বাকশাল যে হয়েছিল 1975-এ, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার 1971, ঠিক আছে? ওকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? সবচেয়ে ইজি কোশ্চেন, এটা আমরা সবাই জানি, সরকার বানিয়েছি আমরা, সেটা বিখ্যাত বিপ্লব করে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার হয়। তো আমরা সবাই জানি, এই কোশ্চেন আশা করি সবাই পেরেছেন। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? এটা সবাই জানি যে 25%। খেয়াল করেন 25% আছে কোথায়? এই যে 20 থেকে 25, এটা, ঠিক আছে? এটা অ্যান্সার। ওকে। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্মকথা, এটা মনে হয় বাংলাতে দেখানো হয়েছে, তারপরে বলছি অসুবিধা নাই, বাংলাতে এটা আমরা সবাই জানি। তার নগর ফতেহাবাদ, মানে চট্টগ্রাম। তথা শাহ মোহাম্মদ সগীর চট্টগ্রামের কবি ছিলেন, যিনি আরাকান রাজসভার বিখ্যাত কবি। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? সবচেয়ে, আমি বলবো সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন। এবং বাজারে যতগুলো আপনারা হয়তো ভিডিও দেখবেন, ম্যাক্সিমাম ব্যাখ্যায় ভুল করবে এটা। আপনি একটু ব্যাখ্যাগুলো নিয়ে দেন, অধিকাংশ ব্যাখ্যা ভুল করবে, কারণ অধিকাংশেরই মনে হবে পাট, এই পাট তো কৃষক কৃষি কাজ করে, কিন্তু পাট না, পাট শিল্প বাংলাদেশের। বাংলাদেশের পাট কিন্তু শিল্প, এটা শিল্প। কৃষির মধ্যে যেটা জিডিপিতে আছে সেটা হলো মাছ চাষ। তার মানে এইটা হলো শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড নয়। তার মানে বস্ত্র শিল্প হবে, এটা বাদ। পাটও শিল্প হবে, সিমেন্টও শিল্প। মাছ চাষ কৃষিকাজ, মাছ কৃষিকাজ, এটা সঠিক আনসার। বুঝতে পেরেছেন? সাধারণ জ্ঞানের সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন এটা, কিন্তু এটা নিশ্চিত থাকেন মাছ চাষ যারা দিয়েছেন তারা সঠিক আনসার। মুক্তিযুদ্ধ চলাকালীন, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের অস্থায়ী সচিবালয়, এটা আমরা সবাই জানি, খুব সহজ কোশ্চেন। সচিবালয় ছিল কোথায়? থিয়েটার রোড, 8 নং থিয়েটার, কলকাতা থেকে। অনেকে ভুলে মুজিবনগর দাগাইতে পারে, মুজিবনগর কিন্তু হবে না, এটা হলো সদর দপ্তর, জানতে চেয়েছে, রাজধানী না। রাজধানী হলো মুজিবনগর, সদর দপ্তর থিয়েটার রোড, কলকাতা। আচ্ছা আচ্ছা, okay. নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর থেকে ইজি কোশ্চেন মনে হয় আর একটাও নাই, ঠিক আছে? ইউনেস্কো দিয়েছে 1999 সালে, এটা আমরা সবাই জানি, এটা সঠিক আনসার। সমস্যা। বাংলাদেশের সংসদে সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিক প্রধানকে, ইজি কোশ্চেন কিন্তু কিছুটা ট্রিকি। মানে সরকার ব্যবস্থায় প্রধান, মানে সরকার ব্যবস্থা, সরকার বললেই প্রধানকে। বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি হবে না। বাংলাদেশের সরকার প্রধান অলওয়েজ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। নিয়মতান্ত্রিক, এটাও একটু ট্রিকি কোশ্চেন, এই জন্য সাধারণ জ্ঞানের কোশ্চেন গুলো মনে হবে সহজ, কিন্তু অনেকে নেগেটিভ খাবেন, তার কারণ ট্রিকি কিছু বিষয় আছে। বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে? বলি এইটা অনেকে যারা বুদ্ধি করে দিয়েছেন তারা কারণ খেয়াল রাখবেন, আপনি এখন যে পড়ে গেছেন, নিশ্চিত পড়ে গেছেন কি বাংলাদেশের বর্তমানে 11.04% হলো কি কৃষি। এখন এখানে দেখেন 11.04, তো ধারে কাছেও কিচ্ছু নাই, মানে লেখা রয়েছে 12 থেকে শুরু। এবং আমরা সবাই জানি, আপনি যদি 3 বছর আগে যান, বাংলাদেশে 12% ছিল, 2 বছর আগে 11.5, বা এখন এসছে 11 এত। তার মানে যত আজ থেকে 5 বছর আগে যাবেন, 10 বছর আগে 13.5 ছিল। তার মানে আমাকে সবচেয়ে সর্বনিম্ন যেটা সবচেয়ে ছোট সংখ্যা কাছাকাছি ওইটাই দিতে হবে। তার মানে উনি যখন করেছেন তখন হয়তো এই যে এই কোশ্চেনটা, এটা 12.40, তার মানে এইটার একদম এক্সাক্ট আনসার না থাকার কারণে এটা সঠিক আনসার হবে 12.40%। ওকে। বাংলাদেশের সংবিধানের নাম কি? এটা তো খুবই সহজ, আমাদের সংবিধান স্পষ্ট লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা বাংলাদেশের নাম।
এটাই বাংলাদেশের সংবিধান, যদিও সংবিধান চেঞ্জ হবে আমরা সবাই জানি, কারণ সংবিধান আমাদের একজন ড্যাডি ছিল, ড্যাডির নাম লিখে টেকে থুয়ে দিছে। ড্যাডি ম্যাডিয়াম ছাড়াই একটা সংবিধান হবে আমাদের। ওকে, বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? এটা তো খুবই সহজ কথা, আমরা একদমই সবাই জানি। এবং বলে রাখা ভালো, এখানে যা যা আসছে আপনারা যদি জেনেসিসের মানে আমাদের যে এলিমেন্টস মানে যেগুলো ক্লাস করানো হয় বা এগুলো করানো হয় সবগুলো কমন, একদম হাতে দুই একটা ছাড়া, যেটা সবার জন্য ট্রিকি, এখনো ট্রিকি, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখানে কমন ছিল। ওকে, বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা? এটা আমরা সবাই জানি, চিন্তা বিবেক বাক স্বাধীনতা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা 39 নম্বরে আছে। ঠিক আছে, চিন্তা বিবেক বাক স্বাধীনতা 39 নং অনুচ্ছেদ। বাংলাদেশের বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি? হ্যাঁ, আয়ের উৎস তো ব্যাপক, এই যে খেয়াল করেন, আবগারি শুল্ক, এই শুল্ক মানে সব ধরনের শুল্ক আয়, মূল্য সংযোজন কর ভ্যাট এটাও আয়, জরিমানা শাস্তিমূলক সবাই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, উপরের সবগুলো যতগুলো অপশন ছিল সবগুলোই অ্যান্সার হয়েছে, মানে উপরের সবগুলো পাইলে আর জানার দরকার নাই, ডাইরেক্ট অ্যান্সার উপরের সবগুলো। আজকের এই কোশ্চেনের এটা একটা সহজ পার্ট, উপরের সবগুলো কোশ্চেন সবগুলো কিন্তু ট্রিকি, কিন্তু অ্যান্সার সবগুলো উপরে সবগুলো হয়েছে, অলওয়েজ উপরে সবগুলো অ্যান্সার হয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ সবগুলোতেই। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তান বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ডিং, মানে পত্রিকার নামটা জানতে চাইছে। আমরা সবাই জানি সাইমন ডিং কোথাকার পত্রিকা ছিলেন, ওই যে 31 মার্চে যে রিপোর্টটা পাবলিশ হয়েছিল, 26শে 26শে মার্চে, যে ট্যাঙ্ক কাস্ট রিভোল্ট ইন ইস্ট পাকিস্তান, ডেইলি টেলিগ্রাফ। এটা সব জায়গাতে পড়ানো হয় এবং বারবার কোশ্চেন আসছে, এটা এমন প্রশ্ন যে আমাদের বিশেষ পরীক্ষা এর আগেও রিপিট হয়েছে। ওকে, তার মানে রিপিট কোশ্চেন। বাংলা মতি কি? অনেকেই ভুলে মতি টতি দেখে আম চলে গেছে, এটাই সবচেয়ে ভুলের কাজ, এটা অনেকে ভুল করবে। এটা ধান, কিন্তু বাংলা মতি আমরা জানি এটা কিন্তু সুগন্ধি ধান, বাংলা মতি। ঠিক আছে, এটা ধান, এটা হলো ধান। ইলামতি হলো আম, ইলামতি আম, কিন্তু আমি কোশ্চেন চাইছি তো বাংলা মতি, তো বাংলা মতি হলো ধান। ওকে, বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়? মানে ফার্স্ট বিসিএস, আমরা সবাই জানি ফার্স্ট বিসিএস, এটা বিশেষ স্পেশাল বিসিএস হয়েছিল, সেটা মুক্তিযোদ্ধার যারা ছিল তারা একদম শুরুতেই স্বাধীনতার পরে 1973 সালে। 1973 সালে। ওকে, প্রথম বিসিএস হয় বাংলাদেশের। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, এটা তো আমরা সবাই জানি আরাকানের লুসাই পাহাড়, তার মানে আনসার হবে লুসাই পাহাড়। এটা খুবই সহজ কোশ্চেন, যাবে না। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? একটু ট্রিকি। আমরা সবাই জানি জনপদটা পুন্ড্র, তা পুন্ড্রর রাজধানী কোথায় ছিল? পুন্ড্রর রাজধানী তো পুন্ডনগর, এই যে পুন্ডনগরই তো বর্তমান নাম মহাস্থানগড়। এই সবই কিন্তু প্রাচীন, কিন্তু এখানে পুন্ডনগর হবে, মানে পুন্ডনগর মানে মহাস্থানগড়, এটাই আনসার। যারা বুদ্ধি করে আনসার দিয়েছেন, যদিও সহজ, কিন্তু এই সাধারণ কোশ্চেন এরকম হয়। এই জন্য আমি বলবো যে 40-এর মধ্যে যদি কেউ 30 থাকে, 30 হলে স্ট্যান্ডার্ড মার্কস। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? একটু ট্রিকি কোশ্চেন, যারা একটু পড়াশোনা করেছেন অবশ্যই জানেন যে আমাদের প্রধান হলো 3 ভাগ। ঠিক আছে, 3 ভাগ কি? আমরা সবাই জানি কৃষি, শিল্প, আর হলো আমাদের এই যে কৃষি সেবা। এই প্রত্যেকটাকে মানে টোটাল মিলে ভাগ করা হয়েছে 15টা ভাগ। বাংলাদেশের টোটাল অর্থনীতির ভাগ 15টা, এটা হলো 15টা হবে। ওকে, অনেকে আনসার এটা পারেছেন, অনেকেই পারেন নাই। জাতিসংঘ কোন সংস্থা বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে? এটা ইন্টারন্যাশনাল পার্টে, এটা বাংলাদেশের পার্ট, কিন্তু ইন্টারন্যাশনাল পার্টে আলোচনা হয়ে গেছে, এটা আমরা সবাই জানি ইউএনএইচসিআর, যারা মানে শরণার্থী বিষয়ক সংস্থা, আমরা সবাই জানি যেহেতু রোহিঙ্গারা শরণার্থী, সেই হিসাবে তারা এটার মধ্যস্থতা করেছে। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয়? সর্বাধিক, এটা আমরা বাংলাদেশের পোশাক কেন সবকিছু রপ্তানি বেশি হয় যুক্তরাষ্ট্র, এটা এখন তো খুব ভাইটাল কোশ্চেন। আমরা সবাই জানি ট্রাম্প শুল্ক আরোপ করছে আমাদের উপরে, যে আমরা আসলে এটাতে কি হবে, তো যাই হোক এটা আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র হবে অ্যান্সার। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, শেষ হয়ে গেছে, তো আমরা এখানে শেষ করছি। তাহলে এর পরবর্তীতে যেটা আসবে সেটা এরপর আপনারা দেখতে পাবেন। তবে আশা করি আপনারা যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষাতে আপনার যে সাধারণ জ্ঞান পার্ট তুলনামূলকভাবে যে কোশ্চেন গুলো ছিল তার মধ্যে দেখা যাবে যে এখানে 30টি কোশ্চেন ছিল একটু সহজ, আর 10টি কোশ্চেন ছিল একটু ট্রিকি। অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন এটি, মানে সাধারণত পেয়েছে এই জাতীয় কোশ্চেন করে, আর সাধারণ জ্ঞানের কোশ্চেন গুলো দেখতে মনে হয় খুবই মানে সহজ, কিন্তু পরীক্ষার হলে যা অনেকেই এটা স্বাভাবিকভাবে যে একটু অপশন ট্রিকি হওয়ার কারণে
এটাতে প্রবলেম হতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার পরিচয় দিচ্ছি, আমার নাম ইউসুফ তুরাজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, 43তম বিসিএস আমি এডুকেশন ক্যাডার, বর্তমান কর্মরত আছি শরীয়তপুর সরকারি মহিলা কলেজ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। দ্রুত, সময় নাই তো, ওইভাবে করলে হবে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, ম্যাথ প্রশ্ন টেক্সট বই থেকে বেশি আসছে। প্রথম প্রশ্ন ছিল যে এটা একটা রেখা, ঢাল দ্বয়ের গুণফল। ঢাল ঢাল সূত্র হলো, আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। কি এটা? না না, ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি, এটা হলো সরলরেখা সমীকরণ, যেখানে এম হলো ঢাল। বুঝতে পারছেন? তাহলে এখানে এটাকে আমরা যদি এভাবে লিখি যে এক্স 2y সমান সমান এক্স মাইনাস 10, তাহলে এখানে ঢাল হলো 1, 2y, তাহলে এখান থেকে ওয়াই সমান সমান হাফ এক্স মাইনাস 5। আর এই রেখাটাকে এভাবে লেখা যায় যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু -3, তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়াল টু -2x প্লাস 3, অর্থাৎ ঢাল হলো -2। এখানে ঢাল হলো এম এর মান হলো হাফ, আর এখানে এম এর মান হলো -2, এটা গুণ ফসাইছে। তাহলে 2 গুণ হলো হাফ মাইনাস হাফ, -2 গুণ হাফ, তাহলে 2 দিয়ে কাটা গেল, তাহলে উত্তর হবে -1। তো ঢাল দয়ের গুণফল হবে -1। -1 হলো গুণফল ঢাল দয়ের। ঠিক আছে, এটা এই সূত্র দিয়ে করতে হবে কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা সরল রেখা সমীকরণ, এই যেখানে এম ঢাল, তাহলে এইভাবে আমরা এই সমীকরণটা কিভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে -2 হলো ঢাল, আর এখানে হাফ হলো ঢাল, তাহলে -2 আর হলো হাফ গুণ করলে -1 হয়। আচ্ছা, ঠিক আছে, এটা খুব সহজ। লগের সূত্র থেকে, লগ থেকে সূচকে গেলে এই যে বেস ঠিক থাকবে, 10⁻³ সমান এক্স, এক্স সমান সমান 10⁻³ 1/10 কিউব, তার মানে 1/1000, তার মানে 0.001। এটা অ্যান্সার 0.001। এটা সহজ আসছে, 0.001। এটা লগের সহজ একটা অঙ্ক আসছে, লগ থেকে আসছে। আচ্ছা, টেক্সটের বইয়ের প্রশ্ন আবার, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 মিটার, 4 মিটার, 5 মিটার। তাহলে আয়তন, আয়তন কত? আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন বের করতে পারে। আয়তন হলো 3 গুণ 4 গুণ 5 মিটার, তাহলে ঘনমিটার, ঘনমিটার, ঘনমিটার। তাহলে 60 ঘনমিটার। 1 ঘনমিটার, 1 ঘনমিটার মানে হলো, 1 ঘনমিটার মানে হলো 1000 লিটার। 1000 লিটার, এই সূত্র জানতে হবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার। তাহলে 60 ঘনমিটার সমান সমান 60 গুণ 1000 লিটার, তার মানে 60,000 লিটার। 60,000 লিটার, উত্তর হবে 60,000 লিটার, 60,000 লিটার। ঠিক আছে, সহজ প্রশ্ন না, সহজ না কঠিন না, এটা হচ্ছে একেবারে 8 এর বইয়ের প্রশ্ন, অষ্টম শ্রেণীর বই থেকে আসছে, টেক্সট বই থেকে প্রশ্ন আসছে। কারেক্ট স্পিচ, এটা মেন্টাল চুজ দা কারেক্ট স্পেলিং। এটা উত্তর হবে রিপিটিশন, এটা সবাই জানে, এটা এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। রিপিটিশন শব্দটার বানান হলো এটা, রিপিটিশন, এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। √9/4, √9/4, 9 কে রুট করলে 3 হয়, 4 কে রুট করলে 2 হয়, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, বর্গমূল পূর্ণ সংখ্যা আসলে মূলদ সংখ্যা হয়। √944 একটি মূলদ সংখ্যা, এটা ক্লাসে পড়ানো হয়েছে আপনাদের। কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ, রাশিটি পূর্ণবর্গ হয়?
রাশি পূর্ণবর্গ মানে নিশ্চয়ক শূন্য। রাশি পূর্ণবর্গ মানে কি? নিশ্চয়ক শূন্য। এই রাশিটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করেন, এক্স 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 এটার সাথে তুলনা করেন। তাহলে বির জায়গায় আছে কত? বির জায়গায় আছে 3। এখানে এটা ভুল হয়েছে একটু, কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 হবে। তাহলে 3 স্কোয়ার মাইনাস, সরি 3 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু কে এর মান কে, আর এটা হলো 4 সমান সমান কি 0। তাহলে 9 ইজ ইকুয়াল টু 16 কে। তাহলে কে এর মান হবে 9/16, 9/16 অ্যান্সার, 9/16। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এটা হলো সূত্র। নিশ্চয়ক শূন্য হলে রাশি পূর্ণবর্গ হয়, নিশ্চয়ক শূন্য। এটা আমরা যারা ক্লাস করেছিলাম, আমার ক্লাস, নিশ্চয়ক শূন্য হলে কি হয়? পূর্ণবর্গ হয়। রাশি পূর্ণবর্গ শর্ত নিশ্চয়ক শূন্য হওয়া। আচ্ছা, এটা খুব সহজ প্রশ্ন। 3x-4 যখন আমরা পরম মান উঠে দিব, এখানে 2, এখানে -2, এবার 4 যোগ করে দেন, -2 যোগ 4, 3x-4 যোগ 4, 2 যোগ 4, তাহলে এখানে আসতেছে 2, 3x 6। এবার 3 দিয়ে ভাগ করে দেন, 3 দিয়ে ভাগ করলে 2/3 x 2, 2/3, 2/3 x, এই যে 2/3 x, এটা অ্যান্সার। ঠিক আছে, অপশনে সবাই কি দিছে। হুম, গণিতের ব্যাখ্যা ছাড়া দেওয়া সম্ভব না। এটা খুবই সহজ। এক্স ওয়াই, এটা হলো উত্তর হবে এই যে x/y সমান সমান 4/3, y/z সমান সমান হলো 5/4। তাহলে এটা আর গুণ করবে এটা যেভাবে। তাহলে x, y, z সমান সমান 20, 15 আর 12। দেয়া আছে কি x 200, x মানে হলো এটা 20, 200 হয়েছে। 20 যদি 200 হয় তাহলে 12 কত হবে? 10 গুণ, তাহলে 120 হবে। অ্যান্সার হবে 120, 20 হবে 120। সহজ প্রশ্ন, অনুপাত থেকে আসছে প্রশ্ন, ঠিক নাই তো। এখানে 6 ছিল, 6 ছিল, প্রশ্ন কে টাইপ করছে? এখানে 6 সিস্টেম হলো যে এই পাশের গুণফল 6 গুণ 6 সমান সমান এখানে x গুণ 4, এক্স এর মান হবে 36/4। তাহলে না 9 অ্যান্সার, 9 মিটার হবে। সিস্টেম হলো এই পাশের গুণফল আর ওই পাশের গুণফল সমান হইতে হয়। বাম পাশের গুণফল ডান পাশের গুণফল সমান হইতে হবে, ওজন দূরত্বের গুণফল সমান হইতে হয়, তাহলে ব্যালেন্স হবে। গাছের পাদদেশ, এটা খুবই সহজ প্রশ্ন। গাছের পাদদেশ, পাদদেশ থেকে 26 মিটার দূরে, 26√3, এটা হলো এক্স, তো এটা হলো 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan 30 মানে 1/√3 x বাই 26√3, √3 কাটে দিলাম, তাহলে x এর মান হবে 26, উত্তর হবে 26। খুবই সহজ প্রশ্ন, 26, 26 অ্যান্সার। লগ, এটা খুবই সহজ। দেখেন log 2, log 4, log 8, অষ্টম পদ চাইছে। প্রথম পদ 2 এর পাওয়ার 1, এভাবে করে 2 এর এরপরেটা কি 2 এর পাওয়ার 2, এরপরে 2 এর পাওয়ার 3, তাহলে অষ্টম পদ 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8 মানে হলো 256, আর তার আগে কি আছে? লগ আছে, তাহলে লগ 256 অ্যান্সার। অষ্টম পদ লগের পাওয়ার 2 এর পাওয়ার 8 মানে 256। এটা অঙ্ক করার কোনো যুক্তি নাই, উত্তর হলো 256। P16, এই যে এ যদি 1 ধরেন, বি যদি 2 ধরেন, সি যদি 3 ধরেন, এভাবে করে P16তম হয়। এটা হলো অ্যালফাবেটিক্যাল অর্ডার। এভাবে করে ট্যাপ 37, CUP, কাপ কত? কাপ সি হলো 3, ইউ হলো 21, পি হলো 16, যোগ করলে 40 হয়, যোগ করলে 40। এটা একটা কোডিং, সহজ একটা কোডিং আসছে, কোডিং। মেন্টালিটি যারা আমার ক্লাস করছে এগুলো সহজ ছিল, আমি পড়াইছিলাম। 40 প্রশ্ন, 40 তো 40 উত্তর কোডিং থেকে আসছে, খুবই সহজ একটা কোডিং আসছে। কোনটি অশুদ্ধ বানান? এটাও মেন্টালিটি বানানের প্রশ্ন। এখানে গ্যাস্ট্রিটাইটিস এই বানানটা ভুল, এটা উত্তর। বাকিগুলো ঠিক আছে, নিউমোনিয়া, ডিসপেপসিয়া, ডায়রিয়া এগুলো ঠিক আছে, উত্তর হবে গ্যাস্ট্রিটিস। এটা সবাই পারার কথা, ডাক্তারদের প্রশ্ন। কয়টা ত্রিভুজ আছে? কয়টা ত্রিভুজ? একটা, দুইটা, তিনটা। সিঙ্গেল সিঙ্গেল ত্রিভুজ কয়টা? সিঙ্গেল 3টা। ডাবল, এ আর বি মিলে একটা, ডাবল আছে কয়টা? ডাবল আছে 2টা অক্ষর মিলে একটা, আর সবগুলো মিলে অল মিলে একটা। তাহলে মোট কয়টা? 5টা ত্রিভুজ, মোট হলো 5টা ত্রিভুজ। ঠিক আছে।
মোট আছে 5টা ত্রিভুজ। এটা খুব সহজ, এক্স প্লাস ওয়ান বাই যদি 2 হয় এটার মান কত? সূত্র ফেলান, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার -2। এখন এই টুকরা আবার সূত্রে ফেলান, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার -2x 1/x, এটার উপর স্কোয়ার মাইনাস হলো 2, তাহলে কাটাকাটি করলে এটার মান 2, তাহলে 2 স্কোয়ার -2 তারপর স্কোয়ার -2, তাহলে 4 বিয়োগ 2, 2 স্কোয়ার বিয়োগ 2 মানে 4 বিয়োগ 2, তার মানে 2 অ্যান্সার। শেষ পর্যন্ত 2 অ্যান্সার। এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয় তো উত্তর হবে এক্স টু দি পাওয়ার 4 1/x এর মান 2 হবে। ঠিক আছে, আরো সহজে উত্তর দেওয়া যায় তো। তারপরেও এটা সমাধান, এটা সমাধান করলে এটা উত্তর হবে 3/2, যে 1/x-1 প্লাস 1/x-2 সমান সমান 3/x-3। এটা যদি সমাধান করে এভাবে করে সমাধান করলে, এটা সমাধান করলে এভাবে আসবে আর কি, এটা রেজাল্ট আসবে এক্স এর মান 3/2 আসবে, 3/2 আসবে। এটা একটু হালকা সমাধান, অপশন টেস্ট থেকেও করতে পারেন। সমাধান সমাধান করলে এক্স এর মান 3/2 আসবে। যেহেতু এখন উত্তর ব্যাখ্যা বেশি আপনারা চাচ্ছেন না, সব উত্তর বলে দিচ্ছি। এরকম সহজ আসছে 17 নম্বর। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার পর এটা 5 স্কোয়ার আছে। পরবর্তী অনুক্রমটি পরবর্তী সংখ্যা, পরবর্তীতে মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। খুবই সহজ, বেশি সহজ আসছে, 36 আনসার। এরপরে কি আসবে? নিয়ে আসো, ডাক দাও। খুবই সহজ প্রশ্ন আসছে। তাহলে 6 স্কোয়ার 36। সমরেখ, সমরেখা হলে এবি, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, ঢালের সূত্র, ঢালের সূত্র y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস এই y2 হলো এইটা 2 মাইনাস -1 ডিভাইড বাই 2 -1, তার মানে 3/1, 3/1 মানে কি 3। এবি রেখার ঢাল। এবার বিসি রেখার ঢাল বের করেন, এই এ আর বি দিয়ে ঢাল বের করবেন, আবার বি আর সি দিয়ে ঢাল বের করেন। বিসি রেখার ঢাল, ঢাল ঢাল কত? এই ক্ষেত্রে হলো 1-2, এই 1-2 ডিভাইড বাই, এখানে টি ছিল, সরি এটা ভুল হয়েছে প্রশ্ন, টি 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 -2 আর হলো 4-2, তার মানে t-2/2। এটা এই দুটোর সমান। যদি সমরেখা হয়, সমরেখা হয় ঢাল সমান হবে, তাহলে t-2/2 সমান সমান 3, তাহলে t-2 ইজ ইকুয়াল টু 6, টি এর মান 8, টি ইজ ইকুয়াল টু 8 হবে অ্যান্সার, টি এর মান 8 অ্যান্সার। এরপরে কি আসবে? রেডি করেন। টি এর মান 8, ঢাল মানে যদি রেখা সমরেখা হয় তাহলে ঢাল সমান হবে, সমরেখা হলে ঢাল সমান, সমরেখা এবং সমান্তরাল হলে ঢাল সমান হয়। এটা 9-10 হায়ার ম্যাথ বই থেকে সরাসরি উঠে দিছে, হায়ার ম্যাথ বই থেকে উঠে দিছে প্রশ্ন। এরপর একটা প্রশ্ন সহজ ছিল, ইউ এর মান এত, পি এত, কিউ এত হলে পি এবং কিউ প্রাইম, প্রথমে কিউ প্রাইম, কিউ প্রাইম মানে ইউ মাইনাস কিউ, তো ইউ থেকে কিউ বাদ দিলে, কিউ কিউ বাদ দিলে থাকবে, ইউ থেকে কিউ বাদ দিলে কি থাকবে? এই শুধু 6-7 বাদ যাবে না, 1 2 3 4 5 8 9 10 এটা থাকবে। পি এবং কিউ প্রাইমে থাকবে কি? এই দেখেন পি এর মান কত, পি আছে কত 1 2 5, আর এটা আছে কত 1 2 5, তাহলে 1 2 5 হবে, 1 1 2 5 কমন, এই তিনটা কমন মানে কি 1 2 5 কমন মানে হলো পি, মানে হলো পি, অ্যান্সার হলো পি, অ্যান্সার হলো পি। কমনটা নিতে বলছে, পি এবং কিউ প্রাইমের কমন, তাহলে পি উত্তর। সেটের প্রশ্ন, সেট সবচেয়ে সহজ। 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টা কত অংশ? 6 ঘন্টা মানে 6 ঘন্টা মানে হলো 6 গুণ 60 360 মিনিট, আর 2 ঘন্টা 40 মিনিট মানে হলো 120 যোগ হলো 120 মিনিট যোগ হলো 40 মিনিট মানে 160 মিনিট। তাহলে 360 মিনিটের 160 মিনিট হলো 0 0 কাটি দিলাম, 4 4 16 4 9 36 মানে 9 এর 4 অংশ, 9 এর 4 উত্তর হবে 9 এর 4। এটা তো এটা 9 ছিল, 9 এর 4, 9 এর 4 অপশনে ছিল, 9 এর 4, 9 এর 4 অংশ। তা আসলে বেসিক কোশ্চেন, সহজ কোশ্চেন সহজই আসছে বলা যায়। শুধু 2টা কোশ্চেন বাদে, 2টা হায়ার ম্যাথের
স্থানাঙ্ক কোশ্চেন বাদে বাকি কোশ্চেন গুলো সহজ ছিল। দুইটা হায়ার ম্যাথের স্থানাঙ্ক কোশ্চেন বাদে বাকি কোশ্চেন গুলো সহজ ছিল। ঠিক আছে, কে এরপর কে, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ? আসে না কেন বলুন? এতক্ষণ লাগে নাকি? যেটা ফ্রি টিক দিবেন আর একটু চেঞ্জ করে আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা আমাদের ধারাবাহিক সুপ্রিয় চিকিৎসকবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিক কোশ্চেন সেশনের আমরা জেনারেল পার্টটা শেষ করেছি। আমরা মেডিকেল পার্টে কোশ্চেন গুলো সলভ করব। আমাদের মেডিকেল পোর্শনে আমার পোর্শনে আছে গাইনি পোর্শন। আমি গাইনি প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আমাদের হাতে যে প্রশ্নটা ছিল, আমি যে সেটের প্রশ্নটা থেকে আলোচনা করছি, আমাদের এখানে 102 নম্বর প্রশ্ন দেখেন, হুইচ ইজ দ্য ফলোইং প্রেগন্যান্ট লেডি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা মেডিসিনের প্রশ্ন প্লাস গাইনির প্রশ্ন, দুই ক্ষেত্রে আপনার কাভার করা যায়। এটার উত্তর কি হবে? সালফাস্যালাজিন। আপনারা খুব জানেন এটা ফার্মাকোলজিতে আছে, মেডিসিনে আছে, গাইনিতে আছে। উত্তর হবে সালফাস্যালাজিন, 2 নম্বর। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 105 নম্বর প্রশ্ন আছে। কজেটিভ অর্গানিজম রেসপন্সিবল ফর সার্ভাইকাল ক্যান্সার। খুবই সহজ এবং পানির মতো প্রশ্ন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি ভাইরাস। আমাদের পরের প্রশ্ন ছিল গাইনির প্রশ্ন, জেনিটাল ফিস্টুলা ক্যান বি প্রিভেন্ট। জেনিটাল ফিস্টুলা ক্যান বি প্রিভেন্ট আমরা অনেকবার পড়াইছি, আমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। তাহলে জেনিটাল ফিস্টুলা কিভাবে প্রিভেন্ট করা যায়? তাহলে আমরা দেখেন যে ইমপ্রুভিং ইসেনশিয়াল অবস্ট্রাকটিভ কেয়ার, ইওসি, এসেনশিয়াল অবস্ট্রাকটিভ কেয়ার, এগুলা কোনোটাই তার সাথে রিলেভেন্ট যায় না। যে অপারেশন ফাইবার টিউমার কোনো কাজ নাই, পিআইডি নাই, কারেক্টিভ মেলানিমা নাই। তাহলে উত্তর হবে ইমপ্রুভিং এসেনশিয়াল অবস্ট্রাকটিভ কেয়ার। আচ্ছা, তারপরে আমরা চলে আসি 112 নম্বর প্রশ্ন। আমার হাতে যে প্রশ্নটা আছে সেখানে 112 নম্বর প্রশ্ন আছে, যেটা আপনার গাইনির সাথে রিলেটেড। এখানে আপনাদের পরীক্ষাতে প্রশ্নের বানানটা একটু ভুল ছিল, এটা একলামশিয়া হবে। হ্যাঁ, কজেস অফ ম্যাটারনাল ডেথ ইন একলামশিয়া। আপনারা বলেন যে একলামশিয়া মৃত্যুর কারণ কি? তাহলে এগুলো সবগুলাই হয়, কিন্তু একলামশিয়াতে মৃত্যুর কারণ সেরিব্রাল হেমোরেজ। উত্তর কি হবে? সেরিব্রাল হেমোরেজ। কত সহজ প্রশ্ন, তাই না? আমি বারবার কিন্তু আপনাদের পরীক্ষায় বলতাম যে গাইনির আপনারা 16ই পাবেন। গাইনিতে কিন্তু 22টা প্রশ্ন আসছে, গাইনিতে 22টা প্রশ্ন আসছে। পিওর যদি গাইনি বলেন 19টা প্রশ্ন পিওর গাইনি। তো এখান থেকে মোটামুটি 2-1টা প্রশ্ন হয়তো আপনার একটু কনফিউজিং, না হলে আপনারা, আমার বিশ্বাস যে 19টার মধ্যে তো অনেকেই 19 পাবে, 2-1জন হয়তো একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, আমরা একটু নেক্সটে চলে যাই। 12 আমার হাতে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুযায়ী 118 নম্বর প্রশ্নটা ছিল গাইনি প্রশ্ন। আমরা 118 নম্বর প্রশ্নে চলে যাই। দেখেন, অলিগোহাইড্রামনিয়ান্স ইজ সিভিয়ার। আমি এই প্রশ্ন আপনাদের মনে হয় মডেল টেস্টে কতবার দিছি তার কোনো সীমা অসীমা নাই। যে অলিগোহাইড্রামনিয়ান্সের এসবিএ আসলে উত্তর কি হইতো? এসবিএ। একটা কারণ হলে রেনাল অ্যাজেনেসিস, বাচ্চার কিডনি নাই, বাচ্চা ইউরিন দিতে, প্রসাব করতে পারতেছে না, ইউরিনেশন নাই, তাহলে আপনার অ্যামনিওটিক ফ্লুইড কমে যাবে। উত্তর কি হবে? রেনাল এজেনেসিস। কত সহজ প্রশ্ন! এই যে এই প্রশ্নটা তো আমাদের পরীক্ষায় আমরা কয়েকবার দিছি, যে ডায়াবেটিক্স ইন প্রেগনেন্সি শুড বি ট্রিটেড, মানে জিডিএম জিডিএম কিভাবে ট্রিটমেন্ট করা হয় সবাই পারেন। ইনসুলিন, ড্রাগ অফ চয়েস কি? ইনসুলিন। জিডিএম এর ড্রাগ অফ চয়েস ইনসুলিন। আচ্ছা, আমরা চলে আসি 125 নম্বর প্রশ্ন। 125 নম্বর প্রশ্ন 125 নম্বর প্রশ্ন, CA-125 কিসের টিউমার বলেন? CA-125 আমরা কেমনে পড়ছিলাম যে 135 CA-125, তাহলে কত হয়? 8।
8 কি হবে? ওভারি, ওভারি, যে ওভারি। C125 টিউমার মার্কার কিসের? ওভারিয়ান ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। উত্তর হবে ওভারিয়ান ক্যান্সার। আচ্ছা, আমরা পরে চলে আসি। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন ছিলেন আপনারা, আমি গ্রুপে অলরেডি দিয়ে দিছি যে সিভিয়ার ডিসমেনোরিয়া ইন অ্যাডোলেসেন্স গার্ল। তাহলে সিভিয়ার ডিসমেনোরিয়া মানে অনেক পেট ব্যথা, মাসিকের সময় অনেক পেট ব্যথা, কিসে হয়? দেখেন একটু প্যাচ আছে, অ্যাডোলেসেন্স গার্ল বলছে। অ্যাডোলেসেন্স গার্ল দেখে অনেকে কনফিউজ হয়ে মনে করতে পারে যে পিকোস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, পিকোসে এত ডিসমেনোরিয়া হয় না। পিকোসে মেন অসুবিধা হয় মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, হ্যাঁ, ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন। তাহলে সিভিয়ার ডিসমেনোরিয়া উত্তর হবে এন্ডোমেট্রিওসিস, উত্তর হবে এন্ডোমেট্রিওসিস। অনেকে একটু কনফিউশন ছিল অ্যাডিনোমায়োসিসের সাথে। যদি অ্যাডোলেসেন্স গার্ল না বলে বলতো যে ধরেন রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, অথবা তার বয়স যদি বলতো 40 ইয়ার্স, এরকম হলে পরে তখন আপনার উত্তর হইতো অ্যাডেনোমায়োসিস। তাহলে আমার প্রশ্ন বলছে সিভিয়ার ডিসমেনোরিয়া অ্যাডোলেসেন্স গার্ল, তাহলে উত্তর কি হবে বলেন? এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তারপরে 128 নম্বর প্রশ্ন, বাংলাদেশে এএনসি ভিজিট কত? এএনসি, এএনসি অ্যান্টিনেটাল যে ভিজিট আছে এটা রিকমেন্ডেড বাংলাদেশের জন্য কয়টা? WHO বলছে 4টা ভিজিট, 4টা ভিজিট রিকমেন্ডেড, মিনিমাম 4টা। হ্যাঁ, প্রশ্ন পড়তে হবে বাংলাদেশে মিনিমাম কয়টা নুন। সরি একটু, হ্যাঁ, মিনিমাম কয়টা ছিল দেখেন, মিনিমাম আছে আপনার 4টা ভিজিট। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আমাদের 134 নম্বর প্রশ্ন, 134 নম্বর প্রশ্ন, কনজেনিটাল ম্যালফরমেশন ক্যান বি, মানে কোনটা কনজেনিটাল ম্যালফরমেশন করে, কোনটা কনজেনিটাল ম্যালফরমেশন করে? তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে? টক্সোপ্লাজমোসিস, টক্সোপ্লাজমোসিস কনজেনিটাল ম্যালফরমেশন করে কি? টক্সোপ্লাজমোসিস কনজেনিটাল ম্যালফরমেশন করে বাচ্চার। আচ্ছা, তারপরে আমরা চলে আসি 138 নম্বর প্রশ্ন, যে রিপ্রোডাক্টিভ অর্গান। কত সহজ প্রশ্ন দেখেন, যে এরকমও প্রশ্ন হতে পারে, আপনারা নিশ্চয়ই প্রশ্নটা পেয়ে হাসাহাসি করছেন যে হুইচ ওয়ান ইজ রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে ইউটেরাস, সবাই জানেন ইউটেরাস হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ অর্গান। আচ্ছা, তারপরে আমরা চলে আসি 39-এ, ইউটেরো ভ্যাজাইনাল পোলাপস। হ্যাঁ, এই পোলাপস থেকে দেখেন 2টা কোশ্চেন চলে আসছে আমাদের ডাইজেস্টে, আমাদের সিলেবাস সলভ বইতে আমরা কিন্তু খুব সুন্দর করে পোলাপসটা আলোচনা করছিলাম। তাহলে ইউটেরো ভ্যাজাইনাল পোলাপস থেকে প্রশ্ন আসছে কি, যেটা কি হয়? পেইনফুল না, পোলাপসের রোগী তাদের পেইন থাকে না, নালিপেরাসে হয় না, মাল্টিপেরাসদের পোলাপস হয়। রিজলভ স্পন্টেনিয়াসলি হতে পারে, কিন্তু আপনার মেইন উত্তরটা হবে যে ইরেক্ট পোশ্চার, যখন একজন দাঁড়ায়, স্ট্রেন কোনো কাজ করে, তখন আপনার ওয়েট লিফটিং করে, তখন কিন্তু পোলাপসটা হয়। তাহলে উত্তর হবে হচ্ছে আপনার 2 নম্বরটা। এটা একটু বড় করা যায় নাকি? আচ্ছা, তারপরে তারপরে আমরা আসি যে দেখেন, আচ্ছা আমরা চলে আসি আমার হাতের যে প্রশ্ন 140 নম্বর প্রশ্ন, এটা আপনার অ্যানাটমির প্রশ্ন, আবার আমাদের গাইনিতেও একটা জায়গায় এই প্রশ্নটা ছিল যে মিডিয়ান নার্ভ কম্প্রেশনে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল কিসে হয়? মিডিয়ান নার্ভ কম্প্রেশনে কার্পাল টানেল সিনড্রোম হয়। এটা মিক্স কোশ্চেন অ্যানাটমির মধ্যে চলে আসে। আমাদের 144 নম্বর প্রশ্ন আসে, 144 নম্বর প্রশ্ন গাইনির প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, আমাদের একদম ডাইজেস্টে, আমাদের সিলেবাস সলভ বই সব জায়গায় আমরা দিয়ে রাখছিলাম, যে সলিড টিউমার অফ দ্য ওভারি। দেখেন সবগুলাই কিন্তু ওভারির টিউমার, কিন্তু মোস্ট কমন সলিড টিউমার কি বলেন? ফাইব্রোমা। মোস্ট কমন সলিড, আমাদের একটা ডাইজেস্টের মধ্যে স্ন্যাপশটে আমরা দিছিলাম যে মোস্ট কমন, সেই মোস্ট কমন থেকে প্রশ্ন চলে আসছে, সলিড টিউমার অফ দ্য ওভারি কি? তাহলে আমার উত্তর হবে ফাইব্রোমা। আমরা চলে আসি আমাদের আরেকটা প্রশ্ন, 155 নম্বর প্রশ্ন, 155 নম্বর প্রশ্ন আমাদের গাইনির প্রশ্ন। দেখেন, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, আমরা খুব সুন্দর করে আমাদের সিলেবাস সলভে ডাইজেস্টে সব জায়গায় আমরা দিছিলাম যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার এর কম্পোনেন্ট কি কি আছে। তাহলে আমরা বলছিলাম যে কন্ট্রোল কন্ট্রাকশন, তারপরে আপনার ইউটেরাইন মেসেজ, আর অক্সিটোসিন, এই যে অক্সিটোসিন 10 ইউনিট অক্সিটোসিন। তাহলে কম্পোনেন্ট অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার কি হবে? ইনজেকশন অক্সিটোসিন।
নর্মাল প্রেগনেন্সিতে কি হয়? নর্মাল প্রেগনেন্সিতে আমরা বারবার পড়ছিলাম কোন কোন ফ্যাক্টর বাড়ে, তার মধ্যে একটা ছিল ফ্যাক্টর 10, কোন কোন ফ্যাক্টর কমে, কোনটা অপরিবর্তিত থাকে আনচেঞ্জ। তাহলে আমার প্রথম অপশনে ছিল যে কোন কোন ফ্যাক্টর বাড়ে, 2, 7, 9, 10। দেখেন তাহলে ফ্যাক্টর 10 এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতে বাড়ে, সত্য কথা। কত সহজ প্রশ্ন, হ্যাঁ, নর্মাল চেঞ্জ, ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি থেকে প্রশ্নটা দিয়ে দিছে। আচ্ছা, পরের প্রশ্নটা নিয়ে অনেক যুদ্ধ ঝড় অনেক কিছু চলতেছে, তাই না? এটা নিয়ে আমিও নিজেও কনফিউজ ছিলাম, যে আমি বই দেখছি, বই দেখে আপনারা দু একজন কমেন্ট করছেন, তারপর আমি আমার সিনিয়র সবার সাথে আলোচনা করলাম। প্রশ্নটা একটু কনফিউজিং। ইউটেরাইন কন্ট্রাকশন ইন লেবার, হ্যাঁ, যে নর্মাল লেবারে যে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন। তাহলে আমার ট্রু উত্তরটা খুঁজে বের করতে হবে। ইউটেরাইন কন্ট্রাকশন ইন লেবার, দেখেন কনসাসলি কন্ট্রোলেবল, যে নর্মাল লেবারে যে ইউটেরাইন কন্ট্রাকশন হয় সেটা কি আপনি কন্ট্রোল করতে পারেন? কনসাসলি কন্ট্রোল করতে পারবেন? পারবেন না, তাহলে এটা ফলস। হ্যাঁ, আচ্ছা। ইফিশিয়েন্ট অ্যাট 5 মিলিমিটার না, এর ইউটেরাইন যে কন্ট্রাকশন হয় এটা আপনার ইয়াটা অনেক বেশি হয়, এটাও ফলস উত্তর। আচ্ছা, এখানে দুইটা জিনিস, এই দুইটা নিয়ে একটু কনফিউশন হয়েছে। হ্যাঁ, এটা প্রতি সময় থাকবে 42 বিসিএস, এরকম 20টা কোশ্চেনে কনফিউশন ছিল, ডাবল উত্তর ছিল, এই ছিল। তো এটা যেটা আমার ব্যাখ্যা, এবং আমি আমাদের গ্রুপে আমি ছবি দিয়েছি আমাদের দত্ত বই থেকে। আপনারা জানেন যে আমাদের নর্মাল ইউটেরাসের যে কন্ট্রাকশনটা, আমি পিকচারে খুবই দুর্বল, তারপর আমি দেখাই। যে ধরেন এইটা হচ্ছে ইউটেরাইন অস্টিয়াম, হ্যাঁ, নর্মালি কন্ট্রাকশনের যে পেস মেকার সেটা ইউটেরাইন অস্টিয়াম, এই যে ইউটেরাইন অস্টিয়ামে থাকে। এখান থেকে কন্ট্রাকশন শুরু হয়ে গ্র্যাজুয়ালি সিনকোনাসলি উপরে এবং নিচের দিকে যায়। হ্যাঁ, এটা ধরেন রিজন, এখান থেকে কন্ট্রাকশন শুরু হয়ে উপরের দিকে গেল, আবার নিচের দিকে গেল। হ্যাঁ, সেটাই বলা আছে যে আমরা যদি বলি যে ইউটেরাইন কন্ট্রাকশন ফান্ডাসে শুরু হয়, কথাটা ভুল। হ্যাঁ, ফান্ডাসে কন্ট্রাকশন হয়, অবশ্যই কন্ট্রাকশন হয়, কিন্তু কন্ট্রাকশন শুরু ফান্ডাসে হয় না, কন্ট্রাকশন শুরু হয় ইউটেরাইন অস্টিয়ামে, সেটা উপরের দিকেও যায় নিচের দিকেও আসে। তাহলে আমরা এটাও ভুল। এখন থাকলো পেইনফুল ডিউ টু ইস্কেমিয়া। আমরা জানি যে নর্মাল লেবার ছাড়া থ্রো আউট প্রেগনেন্সি সবসময় ইউটেরাসে একটা কন্ট্রাকশন হয়। হ্যাঁ, সেই কন্ট্রাকশনটা পেইনলেস কন্ট্রাকশন, বাকস্টন হিক কন্ট্রাকশন বলে, পেইনলেস কন্ট্রাকশন। সেখানে ব্যথা হয় না, কোনো ইস্কেমিয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু আচ্ছা, যেখানে আপনার তাহলে উত্তর কি হবে, যে পেইনফুল কন্ট্রাকশন হবে ইসকেমিয়ার কারণে। নর্মাল লেবারে যে কন্ট্রাকশন হয় এখানে পেইন হয়, পেইনটার কারণ কি, যে আপনার ইসকেমিয়া হয় এবং আপনার হচ্ছে স্ট্রেসিং হয়, অনেকগুলো 3টা কারণ আছে, তার একটা বড় কারণ হচ্ছে ইসকেমিয়া। তাহলে আমার বিবেচনায় এবং আমি বই থেকে বা যেটা বলছে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, উত্তর হবে ঘ, পেইনফুল কন্ট্রাকশন, the uterine contraction in labor আর পেইনফুল ডিউ টু ইসকেমিয়া। 198 উত্তর হলো ঘ, 4 নম্বর। আচ্ছা, এবার চলে আসেন 169 নম্বর প্রশ্ন, আমার গাইনির প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। কজেজ অফ আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডেথ, আইইউডির কজ কি? বলেন ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিস মেলাটাস আইইউডির একটা বড় কজ। আচ্ছা, চলে আসেন 173 নম্বর প্রশ্ন, মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, সবাই পারেন তাই না? সবাই পারেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কত সহজ প্রশ্ন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। 174 নম্বর প্রশ্ন নিয়ে একটু কনফিউশন। ইন একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সিতে কি হয়? ব্লিডিং হয়, প্রিসিড পেন হয়। হ্যাঁ, ইতমাসে হয় না, এটা কোথায় হয়? অ্যাম্পুলাতে হয়। আপনারা জানেন ইনসিডেন্স মোর কমন, যারা পিল খায় এদের ইনসিডেন্স কমন, ঠিক আছে, কিন্তু আপনার তার চেয়েও সত্য কথা যেটা আছে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন, মানে পেটে আগে ব্যথা হয়, 100% মানুষের অ্যাবডোমিনাল পেন হয় এবং অ্যামেনিরিয়া থাকে, অ্যামেনিরিয়া থাকে। তাহলে উত্তর হবে 4 নম্বরটা, একটোপিক প্রেগনেন্সিতে অ্যাবডোমিনাল পেন প্রিসিডেড বাই অ্যামেনিরিয়া। একদম দত্ত লাইন, দত্ত বইয়ের হুবহু লাইন এটা। হ্যাঁ, তাহলে 174-এর উত্তর হবে 4 নম্বর। চলে আসে 182। 182, অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম কি করে? অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম সায়ানোসিস করে, সায়ানোসিস করে। একটা রোগীর সিজার হলো, নর্মাল ডেলিভারি হলো, হওয়ার পরে অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম হলে রোগী নীল হয়ে যায়, সায়ানোসিস ডেভেলপ করে। আচ্ছা, 82 নম্বরে চলে আসেন। 82 নম্বর, হ্যাঁ 82 নম্বর আমরা বললাম। এই তো মোটামুটি আমার গাইনি প্রশ্নে, গাইনির যে কোশ্চেন গুলা ছিল এটার মাধ্যমে আমাদের গাইনি প্রশ্ন আমরা শেষ করলাম। আমাদের পরবর্তী যারা মেন্টর আছে ওনারা আপনার
বাকি অংশটুকু আপনাদের সলভ করার চেষ্টা করবে। তবে অনেকে বারবার আমাদের একটা প্রশ্ন করার চেষ্টা করতেছে যে ভাইয়া প্রশ্ন কেমন হলো, এই হলো। আমাদের নর্মালি আমরাও স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি, বা আমাদের যারা এক্সপার্ট প্যানেল আছে তারাও প্রশ্ন সলভ করছে। প্রশ্ন কম্পারেটিভলি তুলনামূলক হয়তো একটু সহজে মনে হচ্ছে আর কি। আর আপনার যেটা হয় যে প্রশ্ন সহজ হলে কি হবে, একটু কাটমার্কটা বেশি হবে। অনেকে বারবার জিজ্ঞাসা করছে কাটমার্ক কেমন হতে পারে, এই হতে পারে। তবে আমার বিবেচনায় মনে হয় কাটমার্ক 105 থেকে 110 এরকম হলে আপনি নিশ্চিন্তে সেফ জোনে থাকতে পারবেন। আর এবার রেজাল্টটাও খুব দ্রুত সময়ে হয়তো দিয়ে দিবে, এই জন্য খুব বেশি কনফিউশনের নাই। পরীক্ষা দিলেন, একটু সলভ গুলা দেখেন, দু একদিন রিল্যাক্স থাকেন, এর মধ্যে আপনি ইনশাল্লাহ রেজাল্ট জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এটা সবগুলো আছে এখন, লাস্ট কোনটা লাস্ট? হ্যাঁ ঠিক আছে, এটাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সময় নেওয়ার দরকার নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের মেডিকেল অংশের পরবর্তী যে বাকি যে কোশ্চেন গুলো আমরা মোটামুটি সলভ করে ফেলবো। হ্যাঁ, আমরা মোটামুটি অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও দুই একটা যদি সমস্যা থাকেও আমরা সন্ধ্যার সময় কিন্তু আপনাদের জন্য একটা লাইভ এক্সাম দেওয়ার ব্যবস্থা রেখেছি। অর্থাৎ আপনারা যেই কোশ্চেন গুলো যেভাবে দাগাইছেন ওইভাবেই দাগাই আপনারা এক্সামটা দিবেন। দিলে হচ্ছে আপনারা পরবর্তীতে সাথে সাথে মার্ক দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্ভাব্য মার্ক কত হতে পারে। হ্যাঁ, তো এখানে যদি কোনো ভুল থাকেও দুই একটা কোশ্চেন অনাকাঙ্ক্ষিত, আমরা ইনশাল্লাহ ওইখানে সেটা কারেকশন করে দিব। প্রথমে দেখেন, আইডিয়াল গ্রাফট ফর করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, এটার অ্যান্সার হবে লেফট ইন্টারনাল মেমরি আর্টারি, অপশন ডি। অপশন ডি হবে অ্যান্সার। দেন আমার হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ক্যান বি ইউজড ইন এ প্রেগনেন্ট লেডি উইথ রিমাটয়েড আর্থ্রাইটিস। আপনাদেরকে কিন্তু ক্লাসে আমরা বারবার বলেছি যে প্রেগনেন্সি সেফ সব রকমের ড্রাগ কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে অ্যান্সার হবে সালফাসালাজিন। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস অফ এ পপুলেশন ইজ, এটার অ্যান্সার হবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। চয়েস অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড ইন বার্ন পেশেন্ট, এটার অ্যান্সার হবে হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশন এটার অ্যান্সার হবে। এটা তো পিপিটি না, আরে ওটা আবার আরো ঝামেলা, ওটা চলে যাবে, দরকার নেই। তারপরে পজিটিভ অর্গানিজম রেসপন্সিবল ফর সার্ভাইকাল ক্যান্সার, এটার অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা হচ্ছে খ নাম্বার অপশন। জেনিটাল ফিস্টুলা, এটা অলরেডি ভাই আলোচনা করে ফেলেছেন। ফিভার ইজ মেডিয়েটেড বাই, এটার অ্যান্সার হবে অপশন ডি ঘ, ইন্টারলিউকিন 1। দ্য বেজ অফ হার্ট, এটা ভুল আছে একটু, দ্য বেজ অফ হার্ট ইজ ফর্মড মেইনলি বাই, এটার অ্যান্সার হবে ক, লেফট অ্যাট্রিয়াম। ইন্ডিকেশন অফ সার্কামসিশন, এটার অ্যান্সার হবে ঘ, ফাইমোসিস। এক্সেস কার্বন ডাইঅক্সাইড রিটেনশন ইন ব্লাড লিডস টু, অপশন গ, রেসপিরেটরি অ্যাসিডোসিস। পার্ট অফ প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, এটার অ্যান্সার হবে অপশন গ, সিলিয়ারি গ্যাংলিয়ন। কজ অফ ম্যাটার্নাল ডেথ, এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অফ স্কিন, এটার অ্যান্সার হবে অপশন গ, ল্যাঙ্গারহ্যান্স সেল। বনি মেটাস্টেসিস মে অকার্স ইন, এটা ক্লাসে কিন্তু আমরা বলেছি যে বেনজিন প্যাটার্নে যে ক্যান্সার গুলা থাকে তার মধ্যে গলায় হচ্ছে থাইরয়েড ক্যান্সার, তাহলে এটার অ্যান্সার হবে ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড, যেটা আছে অপশন ঘ তে। অটোইমিউন ডিজিজ, এখানে অ্যান্সার হবে রিউমেটিক ফিভার, অপশন ঘ। ইথামবিউটল ইজ রেয়ারলি প্রেসক্রাইবড ইন চিলড্রেন, কেন? কারণ আমরা বলেছি ইতে ইথামবিউটল, ইতে আইতে সমস্যা করে, কি সমস্যা করে? রেট্রোবালবার নিউরাইটিস করে, যেটা হচ্ছে অপশন ঘ তে আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ওন্ড হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, এটার অ্যান্সার হবে অপশন গ, অ্যাপ্লিকেবল ফর ইনফেক্টেড ওন্ড। অলিগোহাইড্রাম নিয়েও আলোচনা করা হয়েছে। বোন মেটাবলিজম ইজ দ্য প্রাইমারি কনসার্ন অফ প্যারাথাইরয়েড হরমোন।
Diabetes in pregnancy should be treated by option G, insulin. Consent becomes invalid if taken from insane person, option K. The largest tributaries that drain into the inferior vena cava is hepatic vein, option G. Megaloblastic anemia B12 ফলিক অ্যাসিড দুইটার অভাবেই হতে পারে, কিন্তু এটার সাথে যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে তাহলে এটা ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12, মানে হচ্ছে অপশন ঘ। অ্যাসিড পেপটিক ডিজিজ, এটার ইনক্লুড অপশন গ, নন আলসার ডিসপেপসিয়া। CA125 is the tumor marker, humor marker না, tumor marker of ovarian cancer, option G. Cause of severe, এটা আলোচনা করা হয়েছে। Ligature mark in typical hanging is oblique, oblique না oblique, এটা অপশন গ, সঠিক অ্যান্সার। In Bangladesh, minimal recommended number of ANC antenatal visit হচ্ছে মিনিমাম 4, অপশন ক। কম্পোনেন্ট অফ সেকেন্ডারি সার্ভে ইন ট্রমাটিক পেশেন্ট, এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, হেড টু টো এক্সামিনেশন। ডিটেকশন অফ হিডেন ডিজিজ এবং অ্যাপারেন্টলি হেলদি পপুলেশন ইজ ডান বাই স্ক্রিনিং, অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার অপশন ক। প্রোগ্রাম সেল ডেথ ইজ রেগুলেটেড বাই, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, মাইটোকন্ড্রিয়া। 45-year-old man has been suffering from cirrhosis of liver due to hepatitis B virus, the sign of decompression of cirrhosis. দেখেন cirrhosis এর ফিচার টেস্টিকুলার অ্যাট্রোপি ঠিক আছে, বাট ডিকম্পেনসেটেড সিরোসিস এর ফিচার হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। Which of the following is not typical presentation of pain in acute pancreatitis? Acute pancreatitis এটা একটু ট্রিকি কোশ্চেন, এটার অ্যান্সার নিয়ে কনফিউশন আছে, বাট আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অপশন গ, প্রেজেন্স অফ রিবাউন্ড টেন্ডারনেস। কারণ নর্মালি প্যানক্রিয়াটাইটিসে রিবাউন্ড টেন্ডারনেস হয় না। প্যানক্রিয়াটাইটিসে যদি পেরিটোনাইটিস হয় তাইলে হইতে পারে, নর্মালি টিপিক্যালি হয় না। আর মাসেল গার্ডিং, যেহেতু প্যানক্রিয়াস একটা অনেকটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, মাসেল গার্ডিং হইতে পারে, অসম্ভব না, কিন্তু কম। তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে আমাদের কাছে মনে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশন ঘ, প্রেজেন্স অফ রিবাউন্ড টেন্ডারনেস। কনজেনিটাল ম্যালফরমেশন অলরেডি আলোচনা করা হয়েছে। সিম্পটম অফ মাইল্ড শক, মাইল্ড শকে কিন্তু বিপি তখনও ফল করে না, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন ক, রাইজ অফ রেসপিরেটরি রেট। মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ লং বোন, এটা নিয়েও কনফিউশন আছে এপিফাইসিয়াল প্লেট দেওয়া বইয়ে, বাট আমাদের কাছে এখন মনে হয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এপিফাইসিয়াল কার্টিলেজ, অপশন গ। co-administration of phenobarbital and warfarin, phenobarbital একটা এনজাইম ইনডিউসার, এটা দিলে কি হয়, ওয়ারফারিন বেশি বেশি মেটাবলিজম হয়ে যায়, ওয়ারফারিন কাজ করতে পারে না, তখন কোয়াগুলেশন বেশি বেশি হয়, তখন কি হয়, থ্রম্বো এম্বোলিক এপিসোড হয়, যেটা হচ্ছে অপশন ডি 137। which one of the following is reproductive organ? আমরা জানি যে ইউটেরাস একটা রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে অপশন ক এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সোয়ান স্যারকে দেখেন। ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস আলোচনা করা হয়েছে। কার্পাল টানেল কনসিস্ট অফ মিডিয়ান নার্ভ, আমরা জানি মিডিয়ান নার্ভ কম্প্রেশন হলে কার্পাল টানেল সিনড্রোম হয়। অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি, এগুলো সবই ইন্ডিকেশন, বাট অ্যাবসলিউট হচ্ছে গ্রেড 5 স্প্লিন ইনজুরি, যেটা আছে অপশন ঘ। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, দেখেন ক্রনিক রেনাল ফেইলার, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মিথানল সবই হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ। নর্মাল অ্যানায়ন গ্যাপের এক্সাম্পল হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, অপশন ডি। ইপিআই ভ্যাকসিন গিভেন এট বার্থ, জন্মের সাথে সাথে দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিন, যেটা আছে অপশন এ বা কতে। ক্লিনিক্যাল ফিচার অফ মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন, মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশনের ফিচার হচ্ছে অপশন ক, মাইল্ড সেরোস্যাঙ্গুইনাস ডিসচার্জ, অপশন ক। ডোজ শিডিউল অফ এ ড্রাগ উইথ হাফ লাইফ অফ 3 hours উইল বি 6 hourly, অপশন খ সঠিক অ্যান্সার। কজ অফ পেইনলেস জন্ডিস ইন সার্জিক্যাল ওয়ার্ড ইজ অপশন ঘ সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা। Which one is derived from mesoderm? Mesoderm থেকে derived, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মাসেল, যেটা হচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার। Forensic radiology deals with the determination of age, অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। Mycobacterium tuberculosis is stained by জিল নেলসন স্টেইন, অর্থাৎ অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিনিক্যাল ফিচার অফ রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার ব্রাডিকার্ডিয়া, অপশন খ হচ্ছে
সঠিক অ্যান্সার। তাহলে 151 পর্যন্ত আমরা সলভ পেয়ে গেলাম। বাকি অংশটা পরিচালনা করার জন্য আমি আপনাদের সবার প্রিয় আব্দুল্লাহ আলামিন সোহান ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটা ইয়ার এসে দাও। 51 পর্যন্ত নিলাম। একশো 51 থেকে শুরু করো। 151 বলছে, 152 থেকে। আচ্ছা, আমরা 151 থেকে 200 পর্যন্ত আনসার সলভ করবো এখন। ক্লিনিক্যাল ফিচার অফ রেজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার, এর আনসার হচ্ছে খ, ব্র্যাডিকার্ডিয়া। নেক্সট, এক্সাম্পল অফ প্রবাবিলিটি স্যাম্পলিং, আনসার ক, স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। দাগানোস 53, মেজরিটি অফ বডি ফ্লুইড রিমেন্স ইন, আনসার খ, intracellular fluid. Irreversible sign of a vitamin A deficiency is keratomalacia. Answer go. 155, component of active management of third stage of labor is kha, injection oxytocin 10 units IM. 156, in normal pregnancy, answer হচ্ছে ক, factor X increases. 157, adverse drug reaction includes, answer go, idiosyncrasy. 158, uterine contractions in labor, answer holo ঘ, are painful due to ischemia. 159, structural and functional unit of lungs, answer ক, alveoli. 160, a 35-year-old man, HbAg negative, anti-HB, IgG positive, anti-HB, IgM negative, anti-HBs positive. आंसर की, आंसर হচ্ছে গ, post infection. 161, criteria of an ideal suture material is, answer go, non electrolyte. 162, cephalosporin appropriate for renal impairment, answer go, ceftriaxone. Fibrinolysis is done by, answer co, plasminogen. Respiratory center is located in co, medulla. Which of the following is a compressible swelling? Compressible swelling হচ্ছে hemangioma. Answer ঘ. In ECG, thrombolytic therapy indication, answer ক, new onset of LBBB. Which of the following is compelling indication of calcium channel blocker in the management of hypertension? Answer go, older patient. 168, largest gland of the human body, kh, liver. Cause of intrauterine death, answer ko, diabetes mellitus. 170, antigen test for COVID-19 is featured by low cost, answer gh. এটা একটু কনফিউশন আছে, আমরা প্রাথমিকভাবে এটা নিছি, পরবর্তীতে আবার যদি কারেকশন আসে হয়তো আমরা চেঞ্জ করব, যদি অ্যাপ্রোপ্রিয়েটটা এটা না হয় অন্যটা আসে। হ্যাঁ, ভাইরাল ডিজিজ দ্যাট মে কজ থ্রম্বোসাইটোপেনিয়া, আনসার গ, ডেঙ্গু। A 35-year-old woman presented with palpitation, excessive swelling and heat intolerance for oxygen for আনসারটা আচ্ছা ঠিক আছে, হার সিরাম FT3 FT4 লেভেল আর হাই, TSH level undetectable. আচ্ছা ঠিক আছে, এটার আনসার হলো ঘ, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। 173, the most common type of anemia in pregnancy is go, iron deficiency anemia.
In ectopic pregnancy, answer Gh, abdominal pain preceded by amenorrhea. 175, a 40-year-old man presented with at medicine OPD with recurrent hemolysis for years. General examination revealed clubbing. আচ্ছা clubbing আছে তাহলে কি হবে? Which of the following is most likely diagnosis? Answer হচ্ছে ক, bronchiectasis. Cause of acute starvation is last answer Gh, entrapment in mine. 176. 177, protein is digested by answer Gh, trypsin. 178, common feature of all spondyloarthritis is Gh, positive HLA B27. Nerve responsible for sensation of smell is Ca, olfactory nerve. 180, multi-drug resistant tuberculosis is treated by Gh, ethambutol. 181, complication of cesarean section is Ca, postpartum hemorrhage. Amniotic fluid embolism causes Gh, cyanosis. 183, which of the following is not a feature of acute type? আচ্ছা এটা টাইপ 2 হবে, টাইপ 2 respiratory failure. Answer Gh, bicarbonate is increased. 184, most reliable clinical feature of strangulated inguinal hernia. Answer Gh, tense tender lump in the inguinal region. 185, secondary hypertension is caused by Cohen syndrome. 186, lining of urinary tract is Gh, transitional epithelium. 187, scabies is characterized by Kh, answer Kh, Barrow. Leukocyte induced acute tissue injury is answer Kh, asthma. 189, antidepressant with no weight gain is answer Kh, fluoxetine. 190, indication of burn patient hospitalization. Answer Gh, inhalation burn. 191, late sign of death. Answer K, adipocere formation. 192, most common cause of epistaxis. Answer K, idiopathic. 193, plasma albumin helps in colloid osmotic pressure. Answer K. 194, first step in blood coagulation is, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ঘ, প্লাটিলেট অ্যাগ্রিগেশন। 195, primary blood buffer is bicarbonate buffer, Kh. The following, 196, following layer of digestive tract contains nerves and vessels, submucosa. Answer Gh. 197, which of the following is a common complication of SGL2 inhibitors? Genital infection. K, answer K. Feature of atropinization is Kh, answer tachycardia. Which of the following signs is characteristic for Stevens-Johnson syndrome? That's a Nikolsky sign. Answer Gh. Last question, feature of malignant ulcer. Answer Gh, everted edge. তো এই ছিল আমাদের মেডিকেল এবং জেনারেল পার্টের সলভ সেশন, সলভ ক্লাস বা সলভ যেটাই বলেন। কোশ্চেন আসলে মেডিকেল পার্টেরটা রিলেটিভলি ইজি হয়েছে এবং জেনারেল পার্টটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখন আসলে কাট মার্কস কত হবে এটা পরীক্ষা যারা দেয় তারাই বুঝে। কাট মার্কস স্পেসিফিক ভাবে বলা যায় না, এটা কতজন টিকাবে তার উপর নির্ভর করবে কাট মার্কস। তারপরেও আমরা ধরে রাখতেছি যে 100+ কাট মার্কস আসবে। এখন আমরা আপনারা এই যে প্রশ্নের আলোকেই আমরা আমাদের ওয়েবসাইটে কোশ্চেন আপলোড করব। আপনারা যেরকম মডেল টেস্ট দেন ঠিক সেভাবে আপনারা পরীক্ষা দিয়ে হুবহু যেটা পরীক্ষা আপনারা দিয়ে আসছেন এবং সেভাবে আনসার করলে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা মানে সরাসরি আপনার রেজাল্টটা দেখতে পাবেন। খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে আপলোড হবে আজকের কোশ্চেনটা, আপনারা পরীক্ষা দিয়ে আনসারগুলো জানতে পারবেন। তো এই পর্যন্তই আজকের সব সেশন। সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জন্য ভালো করুক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। বলে শেষ করে দিচ্ছি পরে।
রুটিন দেন দ্রুত। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে খুব শীঘ্রই আপনার রেজাল্ট পাবলিশ হবে, 21 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, এবং খুব শীঘ্রই ভাইভা এক্সাম শুরু হয়ে যাবে। সম্ভবত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, আগামী নেক্সট 1 or 2 উইকস এর মধ্যে ভাইভা শুরু হয়ে যাবে রেজাল্ট দেওয়ার। তো এরই আলোকে আপনাদের জন্য জেনেসিস বিসিএস কেয়ার স্পেশাল বিসিএস 48 স্পেশাল বিসিএস ভাইভা ব্যাচ নিয়ে আসছে। ব্যাচটা আমরা দুইটা, মানে এটা 22 তারিখ থেকে আমাদের ব্যাচটা ওরিয়েন্টেশন হবে, এবং দুইভাবে ক্লাস হবে। একটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ থাকবে, আর একটা হচ্ছে অনলাইন লাইভ ব্যাচ। আপনারা সুবিধা মতো আপনাদের যে কোনো একটা ব্যাচে এনরোল করতে পারেন। অভিজ্ঞ মেন্টর দ্বারা আমরা ক্লাসগুলো নিব, এবং খুবই ফ্রুটফুল ক্লাস হবে ইনশাল্লাহ। এখানে যে ক্লাসগুলো থাকবে আমাদের, আমি একটু আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে ফার্স্ট একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে আপনাদের উদ্দেশ্যে, এরপরে হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন, ম্যানার্স, এটিকুয়েট, এই রিলেটেড একটা আমরা ক্লাস নিব, খুবই ইম্পর্টেন্ট। হেলথ সিস্টেম নিয়ে আমরা একটা ক্লাস নেব, অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য হেলথ সিস্টেম নিয়ে একটা ক্লাস হবে। এখানে অনেক কিছু ইনক্লুডেড থাকবে, যেমন স্বাস্থ্যনীতি, পুষ্টি প্রোগ্রাম, এরপরে হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এমডিজি, এসডিএজি, এই সম্বন্ধে আলোচনা হবে। বাংলাদেশের ইতিহাস এবং অভ্যুত্থান, সরকার নির্বাচন, সংবিধান সংস্কার নিয়ে একটা ক্লাস থাকবে। অর্থনীতি, প্রকল্প, আন্তর্জাতিক সম্পর্ক, মানে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি, যুদ্ধ, জাতিসংঘ নিয়ে ক্লাস থাকবে। অর্থনীতি নিয়ে ক্লাস থাকবে। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাটেল গ্রাউন্ড ইন ভাইভা বোর্ড। ভাইভা বোর্ডে আপনার স্ট্র্যাটেজি কিরকম হবে, ভাইভা বোর্ডে পরিবেশটা কেমন হবে, কিভাবে ফেস করবেন, এই রিলেটেড কোশ্চেন থাকবে। মেডিসিন এবং ইমার্জেন্সি মেডিসিন নিয়ে একটা ক্লাস থাকবে। সার্জারি এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ক্লাস থাকবে। গাইনি রিলেটেড একটা ক্লাস থাকবে। পেডিয়াট্রিক্স, ফার্মা, এবং হচ্ছে জিপি রিলেটেড, জেনারেল যে আমরা প্র্যাকটিস করি রিলেটেড কোশ্চেন থাকবে, এবং কমম্যাট, ইএনটি, আই, ফরেন্সিক, এই রিলেটেড আমাদের ক্লাস থাকবে। আশা করি এই ক্লাসগুলো করলে আপনারা ফলপ্রসূ হবে। তবে আপাতত পরীক্ষা যেহেতু দিয়ে এসেছেন, মাথা ঠান্ডা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ যেন আল্লাহ ভালো কিছু করে আপনাদের জন্য, এই প্রত্যাশাই করি আমরা, এবং এই প্রত্যাশা আপনাদের জন্য এই দোয়াই করি। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।